সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও হাজির তোমাদের সামনে নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে। এর আগের ক্লাস আমরা যেটা নিয়েছিলাম ওই ক্লাসে তোমাদেরকে আমরা আপেক্ষিক বেগের কনসেপ্টটা একেবারে ক্লিয়ার করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা আপেক্ষিক বেগের অল্প একটু অংশ বাকি আছে, দুইটা ছোট্ট ছোট্ট কনসেপ্ট আমরা তোমাদেরকে করাবো। এরপরে আপেক্ষিক বেগ নিয়ে আর জীবনে প্রবলেম হবে না। এরপরে ভেক্টর বিয়োগের ছোট্ট একটা ম্যাথ করাবো অ্যান্ড ফাইনালি আমরা আজকে উপাংশ সূত্র শুরু করব। মনে আছে কি না তোমাদের, যেদিন আমরা ভেক্টরের যোগ শুরু করেছিলাম সেদিন একটা কথা লিখে দিয়েছিলাম যে ভেক্টর যোগের টোটাল 5টি নিয়ম আছে। তার মধ্যে 1 নাম্বার ছিল হচ্ছে সাধারণ সূত্র, 2 নাম্বার ত্রিভুজ সূত্র, 3 নাম্বার বহুভুজ সূত্র, 4 নাম্বার সামান্তরিক সূত্র, 5 নাম্বার ছিল হচ্ছে উপাংশ সূত্র। আমরা প্রথম 3টা সূত্র জ্যামিতিক, ওখানে কোনো ম্যাথ ছিল না। 4 নাম্বার সূত্র সামান্তরিক সূত্রে আমরা ঢুকে হারিয়ে গেছি। এখন আমরা সে হারানো জায়গা থেকে আবার রিটার্ন আসলাম। আমরা আজকে উপাংশ সূত্র শুরু করব এবং মোটামুটি আমাদের ভেক্টর সবাই কিন্তু আপেক্ষিক বেগটা ভেক্টরে তোমাকে সবার লাস্টে পড়াবে। অনেকে এই জিনিসটাকে একটু মানে এলোমেলো মনে করে, বাট আমি মনে করি যেটা সবার কাছে কঠিন মনে হয় সেটা আমরা আগে থেকে পড়া উচিত। আর লিটারেলি তুমি খেয়াল করছো সিকোয়েন্স কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব বড়সড় একটা ফ্যাক্ট। আমাদের ভেক্টর বিয়োগটা কিন্তু দেখো সামান্তরিক সূত্রের সাথে অনেকটা রিলেটেড না? তাহলে আমরা সামান্তরিক সূত্রের সাথে যখন রিলেট করে পড়ে ফেললাম, তুমি এখন ক্লিয়ারলি বুঝতে পারছো কোনটা ভেক্টর যোগ, কোনটা ভেক্টর বিয়োগ, কোনটা সামান্তরিক সূত্র, কোনটা আপেক্ষিক বেগ। সো কম্পেয়ার করে পড়াটা ইজি হচ্ছে। সো আমরা এই টপিক শেষ করা মানে হচ্ছে আমরা ভেক্টরের সবচেয়ে ঝামেলাজনক জিনিসগুলো শেষ করে পেলাম, বাকিগুলো হচ্ছে একেবারে ফান্তাবাতের মতো ইজি। সো আসো আমরা হয়ে যাই আমাদের আজকের ক্লাসে বিজি। তাহলে আসো আমরা শুরু করলাম। প্রথমে একটা ছোট্ট প্রশ্ন তোমাদেরকে সলভ করাই, সেটা হচ্ছে বৃষ্টির পানি চলন্ত গাড়ির শুধুমাত্র সামনের কাজকে বেজায়, পিছনের কাজকে নয়। হোয়াট ডাজ ইট মিন? একটু খেয়াল করো। মনে করো একটা রাস্তা, এই রাস্তার মধ্যে একটা গাড়ি চলছে, এই রাস্তার মধ্যে একটা গাড়ি চলছে। তো এটাই হচ্ছে আমাদের সেই গাড়ি। এই গাড়িটা রাস্তার মধ্যে চলছে। এখন এই যে গাড়িটা, এই গাড়ির ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে কোনটা সামনে কোনটা পিছনে, ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে। আমার এই যে গাড়িটা, এটা হচ্ছে সামনের অংশ। তো গাড়ি তো স্বাভাবিকভাবেই হচ্ছে গাড়ি সামনের দিকে চলে, এটা হচ্ছে ভেলোসিটি অফ কার বা গাড়ির বেগ। এখন এই গাড়িটা যখন সামনের দিকে যাচ্ছে তাহলে আমি বুঝতেই পারছি এই যে অংশটা, এটা হচ্ছে সামনে গাড়ির সামনের দিকে যে একটা গ্লাস থাকে সেই গ্লাসটা, আর এটা হচ্ছে গাড়ির পিছনের দিকে যে গ্লাস থাকে সেই গ্লাসটা। এখন আমি প্রশ্ন করলাম হচ্ছে এই গাড়িটা যখন চলে, হ্যাঁ, এই গাড়িটা যখন চলে তখন যদি বৃষ্টি পড়ে তাহলে ওই বৃষ্টির পানি চলন্ত গাড়ির শুধুমাত্র সামনের কাছকে ভিজাবে, পিছনের কাছকে নয়। এখানে আমরা বৃষ্টি বলতে বোঝাচ্ছি খাড়াভাবে পড়ন্ত। এর মানে তুমি লিখতে পারো এখানে খাড়াভাবে পড়ন্ত বৃষ্টি, খাড়াভাবে পড়ন্ত বৃষ্টি বেগরে লিখে রাখতে পারো, খাড়াভাবে পড়ন্ত বৃষ্টি। এখন আমরা আসি এই জিনিসটা একটু অ্যানালাইসিস করার ট্রাই করি, এটা কেন হচ্ছে। তুমি একটু খেয়াল করো না, একবার সিম্পল জিনিস মনে করো, সোজা নিচের দিকে বৃষ্টি পড়ছে, আমরা এগুলো খুব ভালো করেই জানি, এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন, বৃষ্টির বেগ। তো আমার গাড়িটা যখন সামনের দিকে যাবে, ভেলোসিটি অফ কার, গাড়ির বেগ, তখন স্বাভাবিক ব্যাপার হচ্ছে গাড়ির কাছে সোজা বৃষ্টিটাকে সোজা মনে হবে না। কেন মনে হবে না? আপেক্ষিক বেগের কারণে। তাহলে আমি যদি জানতে চাই এই গাড়ির কাছে বৃষ্টিটা কোন দিকে মনে হবে, তাহলে আমাকে কি করতে হবে? আপেক্ষিক বেগ বের করতে হবে। সো আমরা জানি আমি যদি গাড়ি হিসাবে কি বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে চাই, তাহলে আমরা বলতে পারি ভি আর সি ইকুয়ালস টু ভি আর মাইনাস ভি সি। এখান থেকে আমরা বলতে পারি ভি আর সি ইকুয়ালস টু ভি আর প্লাস মাইনাস ভি সি। এর মানে হচ্ছে তুমি ভিআর এবং মাইনাস বিসিকে যোগ করলে ভিআরসি পেয়ে যাবা, যেটা হচ্ছে গাড়ির আপেক্ষিক বেগ। তাহলে আমি মাইনাস ভিসি বের করার জন্য ভিসিটাকে উল্টা দিকে রাখলাম, এটা ভিসি হলে এটা হচ্ছে মাইনাস ভিসি। এখন আমাকে কি করতে হবে? এই মাইনাস বিসি আর ভিআর এই দুইটাকে দিয়ে সামান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে আমি এই দুজনকে দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করলাম। এই সামান্তরিকের যে কর্ণটা, এই কর্ণটা হচ্ছে লিটারেলি এই দুজনের যোগফলের ডিরেকশান, মানে হচ্ছে ভি আর সি এর ডিরেকশান। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি গাড়ির কাছে বৃষ্টির বেগ কি ভি আর মনে হবে? না, কত মনে হবে? ভি আর সি, যেটা আমরা অলরেডি বের করতে পারি, আমি আর এখানে দেখাচ্ছি না। এখন যদি প্রশ্ন করি বৃষ্টি পড়ছে কোন দিকে, এভাবে সোজা নিচের দিকে, কিন্তু এই গাড়ি চালক যখন গাড়ি চালাচ্ছে ওই গাড়ির কাছে বৃষ্টিটাকে কখনোই সোজা মনে হয় না, বৃষ্টিটাকে বাঁকা মনে হয়। কোন দিকে মনে হয়? এই দিকে মনে হয়, রাইট? এবং আমরা এই দিকের মানটাও বের করতে পারবো, সেটা আমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন হচ্ছে এটা যে বাঁকা মনে হয় সেটা। এখন তাহলে তুমি আমাকে বলো, এই গাড়িটা অলরেডি চলছে, এই মোমেন্টে খাড়াভাবে যে বৃষ্টিটা পড়ছিল সেটা গাড়ির গায়ে কিভাবে পড়বে? এই যে
এভাবে করে পড়বে, খেয়াল করছো? মানে নর্মালি বৃষ্টি পড়ে সোজা, কিন্তু গাড়ি যখন চলমান তখন কিন্তু বৃষ্টিটা খাড়াভাবে পড়ে, এই যে একটু বাঁকা হয়ে পড়ছে। তো গাড়ি যখন বাঁকা হয়ে পড়ছে বৃষ্টিটা, তুমি একটু খেয়াল করে দেখো, এটা গাড়ির সামনের কাজ, বৃষ্টির ডাইরেক্ট গাড়ির কাছের উপর সোজা খাড়াভাবে পড়ছে, তাহলে ফলাফল কী হবে বলো তো? বুঝতেই পারছি আমাদের এখানে গাড়ির সামনের কাজটা খুব বেশি পরিমাণ ভিজে যাবে। এবার একটু খেয়াল করো, তুমি পিছনের দিকে খেয়াল করো, পুরো গাড়ির জন্যই তো ব্যাগ একই দিকে, তাহলে পিছনের ক্ষেত্রে খেয়াল করো, বৃষ্টি এভাবে পড়ছে, তাহলে বৃষ্টি যখন এভাবে পড়ছে গাড়ির যে পিছনের কাছে এটা কি ভিজতেছে? অবশ্যই না। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যখন একটা গাড়ি রাস্তায় চলে তখন বৃষ্টি যদি খাড়াভাবে নিচের দিকে পড়ে, তাকে গাড়ির কাছে খাড়াভাবে নিচের দিকে মনে হয় না, গাড়ির কাছে মনে হয় বৃষ্টিটা, গাড়ি যদি এই দিকে চলে গাড়ির কাছে মনে হয় বৃষ্টিটা এভাবে একটু বেগে গেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, বৃষ্টির বেগ ছিল হচ্ছে এভাবে, গাড়ির কাছে মনে হচ্ছে এটা একটু বেগে গেছে। এখন যখন এভাবে পড়ে তখন আমার গাড়ির সামনের কাজটা খুব ভালো করে ভিজে যায়, এবং গাড়ির কাছে বৃষ্টি কত বেগে পড়বে সেই ব্যাগের মান বের করতে হলে বিআরসি বের করতে হবে, আর কত কোণে পড়ে সেটা বের করতে হলে তুমি কোণের মান বের করবা। আমাদের এটা হচ্ছে একটা অনুধাবনমূলক আসার মতো খ নম্বরের প্রশ্ন, ওই কারণে আমরা কোনো ম্যাথমেটিক্যাল আলোচনা করছি না, অলরেডি আমরা এই ধরনের জিনিস জানি। এবার এখানে একটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, সবাই এটা পড়ে কিন্তু এটা পড়ে না। এটা একবার রুয়েট পরীক্ষায় আসছিল, রুয়েটের ভর্তি পরীক্ষায়, এবং এটা নিয়ে অনেকে অনেক ধরনের ব্যাখ্যা দেয়। আমি তোমাকে একেবারে পান্তাবাতের মতো ইজি একটা ব্যাখ্যা দিব, যেটা কোথাও পাবা না, শুধু আমার এখানে পাবা। আসো, আমাদের একটা কমন চিন্তা ভাবনা আছে, আমরা মনে করি সব সময় খাড়াভাবে পড়ন্ত বৃষ্টি গাড়ির সামনে কাজকে ভিজাবে। আসলে সত্যিকার অর্থে এটা তখন ভিজায় যখন কোনো বাতাস থাকে না, কিন্তু যদি কখনো বাতাস থাকে সেই বাতাসের কারণে কিন্তু এই জিনিসটা পরিবর্তন হতে পারে। কেন পরিবর্তন হতে পারে? আমরা দেখেছিলাম বাতাস বৃষ্টিকে ধাক্কা মেরে বাঁকা করে দেয়। এখন একটা ঘটনা তুমি একটু খেয়াল করো, এখন আমাদের কোনো একটা গাড়ি মনে করো রাস্তায় চলছে, এই যে আবার যদি আমরা হিসাব করি, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কোনো একটা গাড়ি, এই গাড়িটা রাস্তায় চলছে। এখন তুমি একটু খেয়াল করো, এটা হচ্ছে গাড়ির সামনের কাজ আর এটা হচ্ছে গাড়ির পিছনের কাজ। এবার তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, স্বাভাবিক ব্যাপার আমি বলতেই পারি যে বৃষ্টি সোজা নিচের দিকে পড়ছে, ভ্যালোসিটি অফ রেইন, বৃষ্টির বাতাসের ব্যাগ হচ্ছে এইদিকে, গাড়ির ব্যাগ হচ্ছে এইদিকে ভিসি, আর আমরা এরপরে যদি একটু আলোচনা করি, ভিসি এর ঋণাত্মক মানটা হচ্ছে এটা মাইনাস ভিসি, এই দুজনের রেজাল্টেন্ট যেটা এটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে ভিআরসি, এর মানে গাড়ির কাছে বৃষ্টিটাকে এরকম মনে হবে। আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে আমি এভাবে বলতে পারি না যে বৃষ্টি পড়ছে আসলে এভাবে নর্মালি, গাড়ি যখন চলছে দেখো, তার আগে একটু করে বলি, বৃষ্টি নর্মালি এভাবে পড়ছে, গাড়ি যদি না চলে তাহলে বৃষ্টি কীভাবে পড়বে? গাড়ি যদি না চলে বৃষ্টি সোজা এভাবে পড়ছে, আর সোজা যখন পড়ে তখন গাড়ির সামনের কাজ পিছনের কাজ দুইটাই কিন্তু ভিজে যাবে, এটা খুবই নর্মাল ব্যাপার। এখন আমার ব্যাপার সেটা না, আমার ব্যাপার হচ্ছে ভাইয়া, গাড়িটা যখন চলছে তখন গাড়ির কাছে বৃষ্টিকে এরকম বাঁকা মনে হচ্ছে, গাড়ির কাছে এরকম বাঁকা মনে হচ্ছে বলেই আমাদের গাড়ির সামনের কাজটা ভিজছে, পিছনের কাজটা খুব একটা ভিজতেছে না। এখন এবার ঘটনা হচ্ছে ভাইয়া, যদি বাতাস থাকে তখন কি হবে? দেখো, প্রথম কথা হচ্ছে তুমি আমাকে বলো, এই যে গাড়ি কিন্তু এইদিকে চলছে, জিনিসটা বুঝিও, খুব ভালো করে লক্ষ্য করিও, গাড়ি এইদিকে চলছে, এটা হচ্ছে বৃষ্টির নর্মাল, গাড়ি যখন চলছে তখন এটা হচ্ছে বৃষ্টির বর্তমান বেগ। এবার তোমরা আমাকে একটা জিনিসের আনসার দাও, গাড়ি যেই দিকে চলছে তার উল্টা দিক থেকে যদি বাতাস যায়, মনে করো এদিক থেকে বাতাস আসতেছে, তাহলে ঘটনা কী করবে বলো তো? নর্মালি তো গাড়ি চলার কারণে বৃষ্টিকে এরকম বাঁকা মনে হচ্ছে, এখন বাতাস যখন ধাক্কা মারবে এই বাতাসের ধাক্কার কারণে এটা আরেকটু বেঁকে যাবে, এর মানে স্টিল নাও গাড়ির কোন কাজকে ভিজাচ্ছে? সামনের কাজকে ভিজাচ্ছে, পিছনের কাজকে না। এর মানে গাড়ি যেদিকে চলে তার উল্টা দিক থেকে যদি বাতাস আসে তাও কিন্তু এই লজিকটা সত্য যে সামনের কাজকে ভিজাবে, কিন্তু ব্যতিক্রম একটা, যদি গাড়ি যেদিকে চলে তার ওই একই দিকে যদি বাতাসের বেগ থাকে তখন কিন্তু ভাইয়া শুধু সামনের কাজ না, তখন শুধু সামনের কাজ ভিজতে পারে, তখন শুধু পিছনের কাজ ভিজতে পারে, তখন দুইটা কাজও ভিজতে পারে। প্রশ্ন হচ্ছে ভাইয়া কেমনে? আইইউ দেখাচ্ছি। তাহলে তুমি একটু এইদিকে খেয়াল করো, আবার বলছি, এটা নর্মালি বৃষ্টির বেগ, গাড়ি চলছে বর্তমানে বৃষ্টির বেগ, এর মানে গাড়ি বৃষ্টিটা এভাবে পড়ছে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই দিকে যদি বাতাস যায় তাহলে বাতাস কী করবে বলো তো? বাতাস এই দিক থেকে যখন যাবে এই বৃষ্টিটাকে সোজা আবার ধাক্কা মারবে, এই বৃষ্টিকে ধাক্কা মারলে বৃষ্টি বেঁকে যাবে। এখন ঘটনা একটু খেয়াল করো, বৃষ্টিকে বাতাস হালকা করে ধাক্কা মারলো, এভাবে বাঁকলো, এর মানে সামনের কাজ ভিজবে,
আর একটু ধাক্কা মারলো, এখনও সামনে কাজ ভিজবে। ধাক্কা মারতে মারতে বৃষ্টি বাতাস তাকে সোজা বানাই দিল, তখন কিন্তু উভয় কাজ ভিজবে। আরও বেশি যদি ধাক্কা মারে তখন কিন্তু এবার বৃষ্টির ডিরেকশনটা উল্টে গেল, এর মানে এবার কিন্তু সামনের কাজ না, বরং গাড়ির পিছনের কাজটা ভিজবে। তাহলে ঘটনাটা কী ঘটছে দেখো। মনে করো আমি তোমাকে জাস্ট গাণিতিকভাবে একটা এক্সাম্পল দিই তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো আমাকে একটু ক্লিয়ার করো। নর্মালি বৃষ্টি পড়ছে এই দিকে, কিন্তু গাড়ি যখন চলমান তার কাছে মনে হচ্ছে বৃষ্টিটা এই দিকে। গাড়ি যখন চলমান তার কাছে মনে হচ্ছে বৃষ্টিটা এইদিকে। ফলাফল একটাই, আমাদের সামনের কাজটা ভিজে যাবে। এটা আমার এখানে আলোচনা হচ্ছে, এখানে আলোচনার বিষয়বস্তু না। এবার একটু খেয়াল করো, যদি আমার এরকম হয় যেই দিকে গাড়ি চলছে ওই দিকেই যদি আবার বাতাস যায়, ভেলোসিটি অফ এয়ার, বাতাস যদি যায়, বাতাস এটাকে, এই বৃষ্টিটাকে, এই দেখো এদিক থেকে যখন বাতাস যাবে, বাতাস এই বৃষ্টিকে ধাক্কা মারবে, ধাক্কা মারার কারণে বৃষ্টিটা সোজা হয়ে যাবে। এখন আমি কিছু এক্সাম্পল দিয়ে তোমাকে বলি। মনে করো গাড়ির যে গাড়ির ভ্যালোসিটিটা মনে করো হচ্ছে, আমি বললাম যে ভ্যালোসিটি অফ কার, এটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। আমি আন্দাজে একটা মান ধরলাম, এখানে যত মান আমি ধরবো সবগুলো কিন্তু আন্দাজে ধরবো। অতএব খেয়াল করো, গাড়ির ভ্যালোসিটি মনে করো 40 কিলোমিটার পার আওয়ার। এর মানে বৃষ্টি এইদিকে না পড়ে এদিকে পড়ছে কেন বলো তো? গাড়ির এই 40 কিলোমিটার পার আওয়ার বেগের কারণে। মনে করো এই কোণের মানটা হচ্ছে, আমি ধরে নিলাম হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি 40 কিলোমিটার পার আওয়ার বেগে যেই গাড়িটা চলছে ওই গাড়ি বৃষ্টিকে 30 ডিগ্রি কোণে বাঁকিয়ে দিয়েছে, ফলাফল গাড়ির সামনের কাজ ভিজছে। এখন যদি আমি এদিক থেকে একটা বাতাসের ফ্লো তৈরি করি, তাহলে এই বাতাসের যে বেগটা, এই বাতাসের বেগের আমি বিভিন্ন মান ধরি। প্রথমে আমি বাতাসের বেগের মান ধরলাম হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। এর মানে কি হলো বলো তো? গাড়ি আচ্ছা আমি একটু সহজ হিসেবের জন্য এটাকে 30 ধরি, মানে আমি আমার হিসেবের সুবিধার জন্য 30 ধরলে 30 ডিগ্রি, 10 হলে 10 ডিগ্রি এভাবে ধরবো, তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে। তাহলে 30 কিলোমিটার পার আওয়ারের গাড়ি এটাকে 30 ডিগ্রি কোণে বাঁকাই দিল। এবার বলো এদিক থেকে বাতাস 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তাহলে বলো 30 কিলোমিটারের গাড়ি যে পরিমাণ বাঁকাইছে, 10 কিলোমিটারের বাতাস তাকে কিন্তু এদিক থেকে ধাক্কা মেরে সোজা করবে। কিন্তু গাড়ি যে পরিমাণ বাঁকাইছে ওই পরিমাণ সোজা করতে পারবে? অবভিয়াসলি না। গাড়ি বাঁকাইছে 30-এর কারণে, আর বাতাস তাকে এদিক থেকে ধাক্কা মেরে কিছুটা সোজা করবে। মনে করো কিছুটা সোজা করলো, এই সোজা করার পর বর্তমানে এখানে, এরপরে মনে করো সে আর বাতাস এদিক থেকে ধাক্কা মেরে তাকে 10 ডিগ্রি এদিকে পাঠিয়ে দিছে। এর মানে বর্তমানেও কিন্তু সে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এর মানে আমি কি বুঝলাম ভাইয়া? 30 কিলোমিটার পার আওয়ারের গাড়ি বাতাসকে 30 ডিগ্রি কোণে বাঁকালেও, এই বৃষ্টিকে 30 ডিগ্রি কোণে বাঁকালেও 10 কিলোমিটার পার আওয়ার বেগের বাতাস তাকে আসলে ওই 30 ডিগ্রি সোজা করতে পারবে না, অল্প একটু সোজা করবে। স্টিল নাও কোন কাজ ভিজবে বলো তো? অবশ্যই ভাইয়া আমরা বুঝতে পারলাম এখনও পর্যন্ত আমাদের সামনের কাজটাই ভিজবে। এর মানে বাতাসের যে ব্যাগ এটা যদি গাড়ির ব্যাগের তুলনায় কম হয়, তাহলে বাতাস গাড়ির কারণে বৃষ্টি যতটুকু বাঁকলো, বাতাস তাকে ততটুকু সোজা করতে সমর্থ নয়। বাতাস হালকা সোজা করবে, পুরোপুরি না। ফলাফল এখনও আগের মতোই সামনের কাজটাই ভিজবে। ওই কারণে আমরা প্রথমে বলেছি বাতাসের বেগ যদি গাড়ির বেগের থেকে কম হয় তাহলে শুধুমাত্র সামনের যে কাজ সেটা ভিজবে। এটা ক্লিয়ার কিনা বলো? তাহলে ঘটনা কেন ঘটলো? গাড়ি যতটুকু বাঁকাইলো বৃষ্টিকে, বাতাস ততটুকু সোজা করতে পারেনি, বাতাস এটা কম সোজা করেছে। এবার আসো সিচুয়েশন নাম্বার 2 কি? আমি এবার বললাম বাতাসের ভ্যালোসিটিটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে হোয়াট ডাজ ইট মিন? গাড়ি 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলার কারণে বৃষ্টিকে 30 ডিগ্রি বাঁকাই দিছে। এখন আমাদের যে বাতাস তার বেগও 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে গাড়ির বেগের কারণে যেই পরিমাণ বাঁকাইছে, বাতাসের বেগের কারণে ঠিক সেই পরিমাণ আবার সোজা হয়ে যাবে, কারণ গাড়ির বেগ আর বাতাসের বেগ কি সেম। এই গাড়ির বেগ 30, তাকে যতটুকু বাঁকাইলো, বাতাসের বেগ 30 তাকে ততটুকু সোজা করবে। তাহলে গাড়ি অলরেডি 30 ডিগ্রি কোণে এভাবে বাঁকাইছে, আর বাতাস তো এই দিক থেকে ধাক্কা মারছে, তাহলে সে যখন 30 ডিগ্রি কোণে আবার সোজা করে দিবে, তাহলে আমি কি বলতে পারি বর্তমানে এভাবে বৃষ্টিটা পড়বে। এর মানে বৃষ্টিটা সোজা পড়বে। এর মানে যদি গাড়ির বেগ এবং বাতাসের বেগ সমান হয়ে যায় তখন বৃষ্টিটা আবার আগের মতো সোজাই পড়বে। আর যদি বৃষ্টি সোজা পড়ে তাহলে সামনের কাজ পিছনের কাজ দুইটাই ভিজতে বাধ্য। ওই জন্য আমরা বলেছি বাতাসের বেগ এবং গাড়ির বেগ যদি সমান হয় তাহলে উভয় কাজ ভিজবে। আশা করি এটাও তোমাদের জন্য ক্লিয়ার। এবার আসা হচ্ছে এর পরেরটা। এবার আমি কি করলাম? আমি বাতাসের বেগটাকে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার করে দিলাম। তাহলে গাড়ির বেগ ছিল 30, এই 30-এর কারণে সে বৃষ্টিটাকে এদিক থেকে 30 ডিগ্রি কোণে বাঁকাইলো। এখন বাতাসের বেগ তো তার থেকেও বেশি, এর মানে গাড়ি যতটুকু বাঁকাইছে বৃষ্টি তার থেকে বেশি সোজা করবে। এর মানে ব্যাপারটা এরকম, ছিল বৃষ্টি এভাবে,
গাড়ির কারণে 30 ডিগ্রি কোণে বাঁকছে। এখন বাতাস যখন এই দিক থেকে ধাক্কা মারে, বাতাস তাকে মনে করো আমি ধরে নিলাম 50 কিলোমিটার/আওয়ারের বেগের বাতাস তাকে 50 ডিগ্রি কোণে বাঁকাবে। তাহলে বলো তো এখান থেকে 30 ডিগ্রি কোণে বাঁকানো মানে সোজা, আর 50 ডিগ্রি কোণে বাঁকানো মানে কি এর থেকে আরও বেশি বেঁকে যাচ্ছে। এর মানে ঘটনাটা এরকম ঘটবে, আমাদের বর্তমানে 30 ডিগ্রি তো গাড়ি বাঁকাইছে, বাতাস তার 30 ডিগ্রিটাকে সোজা করে আরও এইদিকে 20 ডিগ্রি চলে যাবে, ঠিক কিনা? কারণ টোটাল 50 ডিগ্রি। তাহলে এবার ঘটনা কী করছে বলো তো, এবার কিন্তু এই যে বৃষ্টি এবার এভাবে পড়ছে, এই দেখো বৃষ্টিটা এভাবে পড়ছে, এভাবে পড়লে কি সামনের কাজটা ভিজবে? ভিজবে না। কোন কাজটা ভিজবে? পিছনের কাজ। ওই কারণে বলেছি বাতাসের বেগ যদি গাড়ির বেগের থেকেও বেশি হয় তাহলে শুধুমাত্র পিছনের কাজটা ভিজবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই জিনিসটা আশা করি ক্লিয়ার বুঝতে পারলাম যে তোমাকে এই ধরনের একটা প্রশ্ন রুয়েটে আসছিলো, আমাদের বইতেও আছে, তোমরা ওই মেয়েটা করে ফেলবা। যে তাহলে আমরা কি বললাম, এইটা আমরা অনেকে অনেকভাবে মনে রাখি, বাট তোমাকে আমি একবারে রিয়েল সিনারিও দেখালাম। তাহলে কি হচ্ছে ঘটনা খেয়াল করো তো। ওভারঅল যদি ভাই সামারি করি তাহলে পুরো জিনিসটাকে ভাই একসাথে সামারি করি, খেয়াল করো। তাহলে ঘটনা ঘটছে হচ্ছে এটা, বৃষ্টি পড়ছে এভাবে, যখন একটা গাড়ি এই দিকে চলে তখন তার কাছে বৃষ্টিটাকে এরকম বাঁকা মনে হয়, ফলাফল গাড়ির সামনের কাজটা খুব সুন্দর করে ভিজে, পিছনের কাজটা ভিজে না। এবার আমি বললাম যদি গাড়ি যেদিকে চলে তার উল্টা দিক থেকে বাতাস আসে তাইলেও সেম, বাতাস তাকে আরেকটু বেশি বাঁকাবে, তাও সামনের কাজ ভিজবে। উল্টা দিক থেকে বাতাস আসলে সবসময় সামনের কাছেই ভিজবে, অন্য কোনোটা না। কিন্তু একটা সিচুয়েশান আছে যখন যে কোনো ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে গাড়ি যেদিকে চলে সেদিক থেকে বাতাস আসলে। তাহলে গাড়ি চলে কোন দিকে? এই দিকে। গাড়ির কারণে কতটুকু বাঁকাইছে? এতটুকু বাঁকাইছে। এবার বাতাস, এখন গাড়ির বেগের থেকে যদি বাতাসের বেগ কম হয় তাহলে গাড়ি যেই পরিমাণ বৃষ্টিকে বাঁকাইছে বাতাস সেই পরিমাণ সোজা করবে না, হালকা সোজা করবে। হালকা সোজা করলেও স্টিল নাও সামনের কাজ ভিজতেছে। যদি গাড়ির বেগ বৃষ্টির বেগ সমান হয়, বাতাসের বেগ সমান হয়, তাহলে বাতাস গাড়ি যতটুকু বাঁকাইছে ঠিক ততটুকু সোজা করবে, ফলাফল আমাদের বৃষ্টি এখন সোজা পড়বে, এর মানে উভয় কাজ ভিজবে। আর যদি বাতাসের বেগ এর থেকেও বেশি হয় তাহলে সে আরও একটু বেশি ধাক্কা মারবে, ফলাফল বৃষ্টি এভাবে পড়বে, যার কারণে গাড়ির পিছনের কাজটা ভিজে যাবে। এটা হচ্ছে আমাদের মেইন সিনারিও। বলো বুঝছে কিনা জিনিসটা? তাহলে এটা হচ্ছে ওভারঅল আমাদের গাড়ির সামনের কাজ পিছনের কাজ ভিজার যে কনসেপ্ট বেসিক, সেই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করলাম। এবার তোমাদেরকে আমরা ছোট্ট একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে ভাইয়া যে কি বলে, সেটা হচ্ছে ভেক্টর বিয়োগ। তো ভেক্টর বিয়োগটা আমরা এখন তোমাদেরকে পড়াবো, তোমরা একটু খেয়াল করবা। ভেক্টর বিয়োগ অলরেডি তোমাদেরকে পড়াইছি, আমরা ছোট্ট একটা ম্যাথ করার জন্য ভেক্টর বিয়োগ করব। আমরা যে ম্যাথটা করবো এটা সবাই করা হচ্ছে আপেক্ষিক বেগ দিয়ে, যদিও আপেক্ষিক বেগ মানে হচ্ছে বিয়োগ, কিন্তু আমরা তোমাদেরকে পড়ানোর সময় বিয়োগকে এক সাইডে রাখছি, আপেক্ষিক বেগকে আরেক সাইডে রাখছি, যাতে ক্লিয়ার কাট কনসেপ্ট ক্লিয়ার হয়। ওই জন্য আমি এই ম্যাথটা করাবো হচ্ছে ভেক্টর বিয়োগ দিয়ে। এই ম্যাথটা নিয়ে অনেকের প্রবলেম হয়। সো আরেকটা কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, তোমরা অনলাইনে ক্লাস করছো, ভালো কথা। দেখো আমি সবসময় এটা মনে করি যে তোমার আশেপাশে যদি ভালোভাবে পড়ানোর মতো টিচার থাকে তাহলে তো অবভিয়াসলি তোমার জন্য অফলাইনই বেস্ট, কারণ টিচারের চোখে চোখ রেখে পড়তে যে মজা, সেই মজাটা অনলাইনে পাওয়া যায় না। কিন্তু ক্যামেরার সামনে আসলে বেশিক্ষণ কনসেন্ট্রেশন করার টাফ, ওই জন্য আমি একটু হালকা যে কি বলে মাঝে মাঝে একটু সুন্দর সুন্দর কথা বলার ট্রাই করি, যাতে তোমার কনসেন্ট্রেশনটা থাকে। আবার এটাকে মাইন্ডে নিও না, জাস্ট তোমাকে কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য। আমার পদার্থবিজ্ঞানে তো ওইরকম কোনো কিছু নাই, এটা বায়োলজি হলে আলাদা ব্যাপার ছিল। তো পদার্থবিজ্ঞান, ওই জন্য আমার ফেশিয়াল এক্সপ্রেশনটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আমার ভয়েসের এক্সপ্রেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা দিয়ে তোমাকে আমি আকৃষ্ট করে রাখতে পারবো। আর আল্লাহর ওয়াস্তে তুমি যদি আমার অনলাইন ক্লাস করে থাকো তাহলে তোমাকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব, তুমি কখনোই ওই যে স্ক্রিনশট নিয়ে নিয়ে আমার ক্লাস করবো না। যদি করো আল্লাহর ওয়াস্তে করিও না, অন্য কারো ক্লাস করো, যারা স্লাইড দিয়ে তাদের ক্লাস করো। আমার ক্লাস করতে হলে ভাই তোমার যে কাজটা করতে হবে, আমি তো রেকর্ড করে দিচ্ছি তোমাকে, তাই না? আপডেটেড সব ক্লাস তো তুমি লিখতে হবে, নোট করতে হবে, যাতে এই ক্লাসটা আরেকবার দেখা না লাগে। আর আমার অনলাইন ক্লাসের অনলাইন বেসের মধ্যে যারা থাকবে ওদের জন্য আমার একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। তুমি ক্লাস করতে গিয়ে হুট করে কোনো একটা জায়গায় আটকে গেলা, তোমাদের একটা কমন অভ্যাস কি, ভাই আটকে গিয়েছি, ও কোনো অসুবিধা নেই, আমি ওই ক্লাসটাতে যাই, আমি টেনে 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 দেখতেছি, কিছুক্ষণ পর ফেসবুকে নাচ দেখতেছে। হবে না। তুমি ক্লাস মনোযোগ দিয়ে করবা, নোট করবা, পরে বুঝতে অসুবিধা হলে আবার ক্লাস দেখবা না, তখন তুমি আমাকে মেসেজ দিবা। আমাকে মিন্স যে গ্রুপটা রাখবো সেই গ্রুপে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কনসেপ্টে ক্লিয়ার করে দেওয়ার। সো এই জিনিসটা মাথায় রাখবা। অনলাইনে পড়েও অফলাইনের মতো সার্ভিস পাওয়া যায়, তবে সেটার জন্য তোমাকে অফলাইনের মতো করে চিন্তা করতে হবে। আমি যে তোমার ক্যামেরার সামনে দাঁড়ায় আছি, তোমাকে ফিল করতে হবে ইমু ভাই আমার সামনে আছে, আমাকে দেখতেছে, হ্যাঁ আমি আসলেই দেখতে পাচ্ছি, আমার ওই তোমাকে দেখার মতো চোখ আছে, চুমকে হাসতেছে। আচ্ছা আসো এখন সামনের দিকে যাই।
আর একটা জিনিস মনে রাখবা, ইন্টারমিডিয়েটের পড়াশোনাটা এমনভাবে পড়বা যাতে অ্যাডমিশনে গিয়ে তোমাকে প্যারা খাওয়া না লাগে। আমার অ্যাডমিশন জার্নিটা খুবই কঠিন ছিল, যে ইন্টারমিডিয়েট লাইফে সবসময় মানে অনেক পড়াশোনা করছি আসলে, কিন্তু পড়াশোনাগুলো ছিল হচ্ছে সুপারফিশিয়াল, অত একেবারে খুব ভালো করে অ্যানালাইসিস করে পড়া হয়নি। মানে এটা ডিপেন্ড করে টিচারের উপর। আমি যদি তোমাকে খুব বেশি অ্যানালাইজ করে না পড়ে তুমি পড়বা থেকে, তো ফলাফল হচ্ছে ওই জায়গা মতো জায়গায় তুমি যখন ধরা খাবা তখন তুমি বুঝবা যায় হ্যাঁ কী করলাম, কিন্তু তখন আর সময় থাকে না। তো ওই জন্য আমি আসলে আমার ক্লাসগুলো একটু লেন্দি হয় এবং ক্লাসে একটু টপিকস বেশি থাকে, অনেকে বিরক্তও হতে পারো, কিন্তু আসলে এই বিরক্তিটাই হচ্ছে তোমার ভবিষ্যতের জন্য সাথী। আমি জেনারেলি হচ্ছে যেই টপিক্সটাকে কেউ গুরুত্ব দেন আমি সেটাকেও গুরুত্ব দিই, কারণ তোমাকে একাডেমিক অ্যাডমিশন সব মাথায় রাখতে হবে। একবার তুমি প্রপারলি শেষ করার পর এরপর তুমি বাছাই করে করে পড়ো, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে ওয়ান শট বই দিছি, এই ওয়ান শট যে বইটা, এই বইটার মর্ম তুমি তখন বুঝবা যখন তুমি এই যে কন্টিনিউয়াস এই বইটা পড়বা। কিন্তু এই বইটাও তো আমি নিজে বই দিয়েছি, কিন্তু আমি নিজেই বলে দিচ্ছি পুরা অধ্যায়ের সব বেসিক ক্লিয়ার করার পর তারপরে এই বইটা তুমি বারবার পড়বা। মানে কোনো কিছু বাদ দিয়ে তুমি এই বইটা পড়বা না, আগে সব পড়া শেষ এবার এই বইটা পড়ো। এই বইটা পড়লে তুমি কোপ মারি ফেলবা, কোপ মারবা মানে সুপার লেভেলে কোপ মারবা। বিশ্বাস না হলে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমার বইয়ের সাথে মিলে দেখিও। আচ্ছা, এখন আসি আমরা সামনের দিকে যাই। এবার তোমাকে ততটুকু করাইলাম, এবার খুব একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমাদের এই ঘটনাটা মনে আছে কিনা বলো তো ভাইয়া? তোমাদেরকে আমি নিশ্চয় একটা কথা বলেছিলাম, AOABC, এটা মনে করো একটা হচ্ছে সামান্তরিক। হ্যাঁ, এখন আমি যদি বলি এই সামান্তরিকের এই বাহুটাকে আমি মনে করো ফি নাম দিলাম, আর এই বাহুটাকে আমি কিউ ভেক্টর নামকরণ করলাম, তাহলে আমি এই সামান্তরিকের দুইটা কর্ণ পাবো। এই মধ্যবর্তী কোণটাকে নাম দিলাম আলফা। এই সামান্তরিকের দুইটা কর্ণ আছে, তার মধ্যে এই যে এই দুইজনের ছেদবিন্দুগামী কর্ণ, এই যে কর্ণটা বলতো, এই কর্ণটাকে কী নামে ডাকা হয়? তাদের লব্ধি বলবো না, তাদের যোগফল বলবো। এটার নাম হচ্ছে পি প্লাস কিউ। তাহলে এবার আমাকে বলো তো, যদি এদের যোগফলটা, এই যে এই কর্ণটা যদি যোগফল নির্দেশ করে, তাহলে এই যে কর্ণটা ভাইয়া, এই কর্ণটা কী নির্দেশ করে বলো তো ভাইয়া? আমরা জানি এই কর্ণটা হচ্ছে বিয়োগফল নির্দেশ করে। দ্যাটস ইট। এবার যোগ আর বিয়োগের ক্ষেত্রে পার্থক্য কী ছিল মনে আছে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এই আলফা দিয়ে ম্যাথ করলে তুমি আনসার পাবা হচ্ছে পি প্লাস কিউ এর ভ্যালুটা। আর যদি তুমি 180 ডিগ্রি মাইনাস আলফা দিয়ে ম্যাথ করো, তাহলে তুমি পেয়ে যাবা পি মাইনাস কিউ এর ভ্যালুটা। সো এতটুকু আমরা খুব ভালো করে জানি। এখন আসো আমরা তোমাদেরকে একটা সুন্দর ম্যাথ করাবো। সবাই একটু ম্যাথের প্রশ্নটা একটু লিখে নাও। লেখো, কোনো বিন্দু থেকে একই সময়ে দুইটি কণা পরস্পর 120 ডিগ্রি কোণে রওনা দিল। কণাদ্বয়ের বেগ যথাক্রমে তাহলে কণাদ্বয়ের বেগ যথাক্রমে কত? কণাদ্বয়ের বেগ যথাক্রমে হচ্ছে যে মনে করো একটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার এবং আরেকটা হচ্ছে মনে করো 6 কিলোমিটার পার আওয়ার। এখন আমি বললাম যে 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর 3 ঘন্টা পর কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2 ঘন্টা পর কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 3 ঘন্টা পর দূরত্ব কত? তাহলে একটু ভাইয়া তুমি আগে প্রশ্নটা তোমাকে ভাইয়া বুঝাই দিই, এরপর তুমি একটু ট্রাই করে দেখবা যে তুমি পারো কিনা, এরপর আমি তোমাকে করাই দিব। তাহলে আসো আমরা প্রথমে একটা জিনিস দেখি, ঘটনাটা কি বললো। ওরা বলতে চাচ্ছে এখানে কোন একটা বিন্দু আছে, এই কোন একটা বিন্দু থেকে একই সময়ে দুইটি কণা পরস্পর 120 ডিগ্রি কোণে রওনা দিল। এর মানে এখান থেকে একটা কণা মনে করো এইদিকে রওনা দিল, আরেকটা কণা মনে করো ভাইয়া এইদিকে রওনা দিল। এইদিকে যে কণাটা রওনা দিল আর এইদিকে যে কণাটা রওনা দিল, দুইটার মধ্যবর্তী কোণের মানটা কত ভাইয়া? 120 ডিগ্রি, যাকে আমরা আলফা বলতে পারি। এখন আমাকে বলা হচ্ছে এই যে আমার এই কণাটা এদিকে রওনা দিল, এই কণাটা এদিকে রওনা দিল, এদের বেগ কত? একজনের বেগ দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের বেগ দেওয়া আছে কত? 6 কিলোমিটার পার আওয়ার। এখন আমাকে বলা হচ্ছে 3 ঘন্টা পর কণাদের মধ্যবর্তী দূরত্ব কত? এখন বলো, এই কণাটা 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, তাহলে সে 3 ঘন্টা পর কোথায় যাবে? ধরে নিলাম 3 ঘন্টা পর সে এখানে যাবে। 3 ঘন্টা পর সে এখানে গিয়ে উপস্থিত, এই কণাটা এদিকে যায়, 3 ঘন্টা পর মনে করো সে এখানে উপস্থিত। তাহলে এখন আমাকে জানতে হবে 3 ঘন্টায় সে কতটুকু দূরে গেল। তাহলে মনে করো এই কণাটা কতটুকু দূরত্বে গেল, সেটাকে বললাম হচ্ছে S1, আর এই কণাটা কতটুকু দূরত্বে গেল তাকে নাম দিলাম হচ্ছে S2। S1 S2 খুব ইজিলি বের করা যায়। S1 মানে হচ্ছে VT, তাহলে S = যদি আমরা BT বলি তাহলে B1T বলতে পারি। B1 এর মান হচ্ছে 10 10 × T এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 30
কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি S1 এর মান 30 কিলোমিটার। এবার যদি S2 এর মান বলি তাহলে আমরা আবার বলতে পারি S = BT, V2 × T, আর B2 এর মানটা হচ্ছে ভাইয়া 6 আর T এর মানটা হচ্ছে 3, 3 6 18, এর মানে 18 কিলোমিটার। এটা হচ্ছে S2 এর ভ্যালু। এখন আমাকে বলা হচ্ছে এই বর্তমানে তাদের মধ্যবর্তী দূরত্ব কত। এর মানে বর্তমানে ও আছে এখানে আর ও আছে এখানে, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত সেটা তোমাকে বের করতে বলছে। আমি ক্যালকুলেটরটা আনি নেই, ক্যালকুলেটরটা আনতে আনতে তোমরা একটু করে নাও। ওকে ভাতিজা ভাতিজিরা, আইয়ো তোমাদেরকে আমরা এখন এই ম্যাথটা সলভ করিয়ে দিই। আমি আশা করছি তোমরা করে ফেলেছো ভিডিও ভয়েস করে। আর এবার আমি একটু বলে দিই, দেখি আমার সাথে মিলে কিনা। তাহলে ঘটনাটা কী ঘটলো ভাইয়া বলো তো। তুমি একটু টেকনিক্যালি খেয়াল করো, এটাকে যদি একটা ভেক্টর, এটাকে যদি একটা ভেক্টর কল্পনা করো, তাহলে এদেরকে দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করো। একটু জিনিস খেয়াল করছো, এটা হচ্ছে সামান্তরিকের একটা কর্ণ। তবে কোন কর্ণ? এই দুজনের ছেদবিন্দুগামী যে কর্ণটা সেই কর্ণ না, অপর কর্ণ। আমরা জানি দুইটি ভেক্টরের ছেদবিন্দুগামী কর্ণটা হচ্ছে যোগ নির্দেশ করে। তাহলে এটা কি নির্দেশ করে বলো তো? বিয়োগ। এর মানে তুমি যদি S1 S2 থেকে একটা থেকে একটা বিয়োগ করে এটা পেয়ে যাবা। অনেকে এখন প্রশ্ন করতে পারে ভাইয়া কার থেকে কাকে বিয়োগ করবো। বাইরে আমাকে তো মানটা বের করা দরকার। তাহলে মানটা বের করার ক্ষেত্রে কার থেকে কাকে বিয়োগ করবো এটা কোনো ম্যাটার না, যে কোনো একজন থেকে আরেকজনকে বিয়োগ করে বিয়োগফলের মানটা তুমি বের করে দাও। তাহলে আমি যদি বিয়োগফলের মানটা বের করতে চাই, তাহলে মনে করো বিয়োগফলের মানটাকে আমি S নাম দিলাম। তাহলে S সমান আমরা কি বলতে পারি? √S1 স্কোয়ার প্লাস S2 স্কোয়ার প্লাস 2 S1 S2 cos অফ, যেহেতু আমি বিয়োগ করছি আলফায় যাই কি লিখবো? 180 মাইনাস আলফা। তাহলে মান যদি বসাই, S1 এর মান হচ্ছে 30, S2 এর মান হচ্ছে 18 প্লাস 2 × 30 × 18 × cos অফ 180 মাইনাস আলফা। আলফার মান কত? 120। তাহলে 180 মাইনাস 120 মান হচ্ছে 60। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এস এর মানটা কত পাচ্ছি একটু খেয়াল করে দেখি। আমরা পাচ্ছি হচ্ছে 30 স্কোয়ার। ও তোমাদের গত ক্লাসে যে ম্যাথটা করাইছিলাম, এই যে ওই রাজশাহী বোর্ডের ম্যাথটা, ওই ম্যাথটা আমি পরে আবার ভিডিওটা টেনে দেখলাম। ওই প্রথমবার যে আমি আলফার মান 60, ওই জায়গায় আমি ব্যাগের মানটা বসাই দিছি, মাথা মাঝে মাঝে ক্র্যাক হয়ে যায়। তো এখন ওটা ঠিক করে নিও, আবার মনে করো না যে ভুল পড়াইছি। তাহলে এটা আবার একটা আনস্মার্ট হওয়ার একটা প্রভাব। স্মার্ট হইলে, স্মার্ট বোর্ডে যদি পড়াইতাম তাহলে কিন্তু আবার টেনে দেখতে পারতাম। তবে আমি একটু আনস্মার্ট থাকতে পছন্দ করি, আর এটাই সবচেয়ে ভালো। তো 46.47, তাহলে 46.47। আমি চাই তোমরা আমাকে কষ্ট করতে দেখো, ওই জন্য স্মার্ট বোর্ডে পড়াই না। আচ্ছা, একটু খেয়াল করি। তাহলে 46.47 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের তাদের বিয়োগফলের মান। আমি আশা করছি তোমরা এই ম্যাথটা করতে পারছো এবং বুঝছো, এবং এর মাধ্যমেই আমাদের ভেক্টর যুক্ত আমরা সামান্তরিক সূত্র রিলেটেড যত কিছু পড়ার দরকার সব কিছু পড়ে ফেলেছি। তবে অনেকে আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি নৌকার ম্যাথ করাইছেন, কিন্তু ভাইয়া আমি তো নৌকার ব্যাগের কিছু কিছু ম্যাথে আটকে যাচ্ছি। ভাইয়া আমি তোমাকে সব এখনও করাইনি। আমি নৌকার ম্যাগের এমন কিছু ম্যাথ করাবো যে ম্যাথগুলা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় পাবা। তবে সেই ম্যাথগুলা তোমাকে যদি আমি আসলে সলভ করাতে চাই, তার জন্য নতুন একটা সূত্র লাগবে, তার নাম হচ্ছে উপাংশ সূত্র। আর তোমরা খুব ভালো করেই জানো আমি স্টিল নাও তোমাদেরকে উপাংশ সূত্র পড়াই নেই, আজকে আমরা শুরু করব। অতএব ওটা নিয়ে আবার লাফালাফি করিও না। তাহলে আসো আমরা আজকে তোমাদেরকে উপাংশ সূত্র শুরু করি। উপাংশ সূত্রটা খুব ভালো করে বুঝবা, এটা ভবিষ্যতে অনেক বেশি বেশি কাজে লাগবে। সো আসো আমরা শুরু করে ফেলি আমাদের আজকের উপাংশ সূত্র। আইয়া সরি, ভয় পেও না। আইয়ো, তাইলে উপাংশ সূত্র পড়বো আমরা আজকে। যেটা পড়বো সেটা হচ্ছে উপাংশ সূত্র। তো আসো একেবারে বেসিক থেকে বলা শুরু করি। উপাংশ সূত্রে উপাংশ বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো। আমি তোমাকে বলছি কোন একটা বিন্দুতে এই দিকে একটা ভেক্টর আছে, এই ভেক্টরের নাম হচ্ছে পি ভেক্টর। এই দিকে একটা ভেক্টর আছে, এই ভেক্টরের নাম হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আমি দুইটা ভেক্টরের কথা তোমাকে বললাম। এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি এই দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করো, আই থিঙ্ক তোমরা এই দুইটা ভেক্টরের লব্ধি খুব ইজিলি নির্ণয় করতে পারবা। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করার জন্য তুমি কী করবা? অবশ্যই তুমি এটা সামান্তরিক অঙ্কন করবা। ওই সামান্তরিকের যে কর্ণটা আছে এই কর্ণটাকে তুমি এই দুজনের লব্ধি নামে ডাকবা, এটাই স্বাভাবিক। আচ্ছা, এর মানে আমি চাইলে এভাবে বলতে পারি না, এই জায়গায় যে আর ভেক্টর আছে, আর ভেক্টর সমান কত ভেক্টর বলো তো?
ফি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এর মানে ফি ভেক্টর আর কিউ ভেক্টরকে যোগ করলে কোন ভেক্টর পাওয়া যায়? আর ভেক্টর পাওয়া যায়। এই আরটাই হচ্ছে ফি এবং কিউ এর লব্ধি। এখন ভেরি সিম্পল, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে দুইটি ভেক্টরকে লব্ধি করে যেটা পাওয়া যায়, এই দুইটি ভেক্টরকে একসাথে করে যেটা পাওয়া যায় তার নাম আর। এর মানে ফি এবং কিউ মিলে যেটা হয়েছে তার নাম আর। এর মানে দুইটা জিনিসকে আমি একসাথ করে ফেলেছি, দুইটি জিনিসকে আমি একসাথ করে ফেলেছি। তাহলে এই যে একসাথ করে ফেলেছি, ফি এবং কিউকে একসাথে করে আমি আর পেয়েছি। এখন এই আরকে যদি আমি আবার ভাগ করে ফেলি তাহলে কী পাবো ভাইয়া বলো তো? ফি এবং কিউ। আরকে যদি আমি আবার ভাগ করে ফেলি কি পেয়ে যাব? ফি এবং কিউ। তাহলে এই ফি এবং কিউকে বলা হয় আর ভেক্টরের উপাংশ। এর মানে একটা ভেক্টরকে বিভাজিত করলে নতুন যে ভেক্টরগুলো পাওয়া যাচ্ছে, এই ভেক্টরকে দুই ভাগে ভাগ করলে, বিভাজিত করলে যেটা পাওয়া যাচ্ছে তার নাম হচ্ছে ওই ভেক্টরের উপাংশ। তাহলে দুইজনকে আমি একসাথে করেছি। অনেকে আছে এখানে বলবে না ভাই আমি খুব লয়াল, আলাদা হব না, তাই আমরা ভেক্টরকে আলাদা করছি, তুমি লয়ালি থাকবা, কখনো আলাদা হওয়া উচিত না। তাহলে আসো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এই যে পি ভেক্টর এবং আমাদের কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টর এদের নাম হচ্ছে আসলে উপাংশ। তাহলে আমি দুইভাবে উপাংশটাকে ক্লাসিফাই করতে পারি। নাম্বার ওয়ান, একটি ভেক্টর যার যার লব্ধি তারা হচ্ছে তার উপাংশ। এর মানে এই ভেক্টরটা এই দুজনের লব্ধি, তাহলে কোন একটা ভেক্টর যাদের লব্ধি তারা হচ্ছে তার উপাংশ। আরেকভাবে বলতে পারি কি, একটা ভেক্টরকে বিভাজিত করলে, একটি ভেক্টরকে বিভাজিত করলে যে সকল ভেক্টর পাওয়া যায় তাদেরকে বলা হয় ওই ভেক্টরের উপাংশ। তাহলে বলো তো এই আর ভেক্টরটা ফি এবং কিউ দুইজন থেকে তৈরি হয়েছে, ওকে ফাইন। তাহলে আর কে ভাগ করলে কয় ভাগ হবে? দুই ভাগ। তাহলে এই দুইজনের নাম কি বলো তো? উপাংশ। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি, মনে করো আমি এরকম বললাম আমার কাছে একটা এ ভেক্টর আছে, একটা বি ভেক্টর আছে, একটা সি ভেক্টর আছে, এই তিনটা ভেক্টরকে যোগ করে আমি আর ভেক্টর পাইলাম। তাহলে আমাকে বলো তো আর ভেক্টরটা কয়জন থেকে সৃষ্ট? তিনজন থেকে। তাহলে তার উপাংশ কয়টি? তিনটি। আর কে ভাগ করলে কয়টি পাবো? তিনটি পাবো। তাহলে তার উপাংশ কয়টি? তিনটি। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, একটা ভেক্টর, মনে করো তোমাকে আমি হুট করে বললাম যে এটা হচ্ছে একটা ভেক্টর আর ভেক্টর, এটাকে তুমি ভাগ করো। এখন এটাকে তুমি ভাগ করলে তুমি কয় ভাগে ভাগ করতে পারবা? তুমি 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ ইচ্ছা মতো করতে পারবা। এর মানে আমি একটা ভেক্টরকে যত ইচ্ছা তত ভাগে ভাগ করতে পারি। এর মানে এখন যদি তোমাকে পরীক্ষা প্রশ্ন করি, এরকম একটা প্রশ্ন পরীক্ষা আসছে, একটি ভেক্টরের সর্বোচ্চ কয়টি উপাংশ থাকতে পারে? এটা বোর্ড পরীক্ষার প্রশ্ন। সর্বোচ্চ কয়টি উপাংশ থাকতে পারে বলো? একটি ভেক্টরের সর্বোচ্চ কয়টি উপাংশ থাকতে পারে? বলো 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 বলো। এই রহিম বলো বলো, শুনতে পাচ্ছি আমি, বলো। হ্যাঁ এই যে গুড, সে বললো যে অসংখ্য। গুড, একেবারে সেরা একটা আনসার দিয়েছে, অসংখ্য। হ্যাঁ আরও অনেকে চিল্লাচ্ছে, আমি শুনতে পাচ্ছি, আসলে অসংখ্য। তাহলে তোমাদের আনসার একেবারে সঠিক, যে একটি ভেক্টরের সর্বোচ্চ কয়টি উপাংশ থাকতে পারে? অসংখ্য থাকতে পারে। কারণ একটা ভেক্টরকে আমি 2 ভাগে ভাগ করতে পারি, 3 ভাগে ভাগ করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি, 5 ভাগে ভাগ করতে পারি। এটা তো কারো মন না যে আমি বারবার ভাগ করলে সে কষ্ট পাবে। তাহলে যত ভাগে ভাগ করতে পারি তাকে বলা হয় তার উপাংশ। আমি রিয়েলি সরি, আমার একটু কাশি তো, যেটা সমস্যা। টেনশন নিও না, মাঝে মাঝে একটু করে লাফ মারলে পড়ার মধ্যে মনোযোগ আসবে। আচ্ছা, এখন তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম যে একটা ভেক্টরকে অসংখ্য উপাংশে ভাগ করা যায়। তবে আমাদের সিলেবাস অনুসারে আমরা একটা ভেক্টরকে কয় ভাগে ভাগ করব? শুধু 2 ভাগে ভাগ করব। ওই কারণে অনেকে আবার এইটার আনসার বলে দেয় যে 2টা। আসলে সব পড়ার পরে আর কি, তো 2টা না, আসলে একটা ভেক্টরকে আমি সর্বোচ্চ অসংখ্য উপাংশে ভাগ করতে পারি। তবে আমরা পড়াশোনা করি কয়টা নিয়ে বলো তো ভাইয়া? আমরা সাধারণত 2টা নিয়ে পড়াশোনা করি। সো আসো এবার আমরা যে কাজটা করব, একটা ভেক্টরকে 2টা ভাগে কিভাবে ভাগ করা যায় সেটা নিয়ে একটু করে আলোচনা করব। সবাই একটু খাতায় হেডলাইন লিখে ফেলো। লেখো ভেক্টরকে যে কোনো 2টি উপাংশে বিভাজন। 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 সেটা এই বিভাজনটা করার জন্য আমরা একটু হায়ার ম্যাথের হেল্প নিব। হায়ার ম্যাথ থেকে আমরা একটা সূত্র ধার নিব, তার নাম হচ্ছে ত্রিভুজ সূত্র। তার নাম হচ্ছে কি ভাইয়া?
ত্রিভুজ সূত্র। হোয়াট ডাজ ইট মিন বাই ত্রিভুজ সূত্র? হায়ার ম্যাথের ত্রিভুজ সূত্র, আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র না। তাহলে হায়ার ম্যাথের ত্রিভুজ সূত্রটা কি একটু আমরা দেখি। মনে করো হায়ার ম্যাথ বলে যে তোমার কাছে যদি একটা ত্রিভুজ থাকে, এই ত্রিভুজের নাম মনে করো তুমি দিয়েছো ABC ত্রিভুজ। এবার তুমি একটা কাজ করো, কি কাজ ভাইয়া? এ কোনটাকে নাম দিলাম মনে করো আলফা, এই কোনটাকে মনে করো নাম দিলাম বিটা, এই কোনটাকে নাম দিলাম হচ্ছে মনে করো গামা। এখন হায়ার ম্যাথ আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু, এই মনে করো বাহু নিলাম হচ্ছে AB, ওই বাহুকে যদি ওই বাহুর বিপরীত কোণের সাইন দ্বারা ভাগ করি, মানে এই বাহুটার বিপরীত কোণকে বলো তো গামা, এই গামা এর সাইন দ্বারা যদি ভাগ করি, যেই মানটা পাবো এই মানটা সবসময় ধ্রুবক এই ত্রিভুজের জন্য। এর মানে তুমি খালি এটা না, তুমি যদি এবার বিসিকে এই বিসি এর উল্টা অপোজিট কোণটাকে আলফা, বিসিকে যদি তুমি সাইন আলফা দ্বারা ভাগ করো তাও সেম আনসার পাবা। আবার তুমি যদি অ্যাসি নাও, অ্যাসিকে যদি তার বিপরীত কোণ দ্বারা সাইন দ্বারা ভাগ করো সাইন বিটা, তাহলেও তুমি সেম আনসার পাবা। গণিতে এখানে ইকুয়ালস টু 2 আর লেখে, এটা আমার দরকার নেই বলে আমি লিখছি না, তাহলে আমাদের এতটুকুই এনাফ। এর মানে গণিত বলে যে, উচ্চতর গণিত বলে যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে তার বিপরীত কোণের যে সাইন সেটা দ্বারা ভাগ করলে ওই অনুপাতটা একটা ধ্রুবক। এর মানে তুমি এটা সমান এটা সমান এটা লিখতে পারবে যে কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজের জন্য। তাহলে এই জিনিসটা আমরা সবসময় লিখতে পারবো এবং এই সূত্রটা আমরা এখানে স্যার অ্যাপ্লাই করব। তাহলে আসো, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন তাদের মনে প্রশ্ন আসতে পারে, এটা আমাদের রিলেভেন্ট কোয়েশ্চেন না, তাও একটু বলে দিই। সেটা হচ্ছে ভাইয়া বুঝলাম সব কিছু, কিন্তু এটা যদি ত্রিভুজ হয়, আপনার এই যে বাহুটা এবি এর সাথে আপনি গামা কেন নিচ্ছেন? এবি বাহুর সাথে তো তার সাথে রিলেটেড কোনগুলো নেবেন, উল্টা কোনটা কেন? আসলে ব্যাপারটা একটু সহজ, খেয়াল করো সবাই সহজভাবে। ব্যাপারটা কীরকম দেখো, আসলে আমরা একটা জিনিস মনে রাখবো, ত্রিভুজ সূত্র দিয়ে আমরা কী করি? ত্রিভুজ সূত্র দিয়ে আমরা বাহু এবং কোণ এই দুইজনের মধ্যে একটা রিলেশন তৈরি করি। কার মধ্যে কার রিলেশন? বাহু এবং কোণের মধ্যে রিলেশন তৈরি করি। এই বাহু এবং কোণের মধ্যে যে ভাই রিলেশন আমরা তৈরি করি, সেই রিলেশনটা দ্বারা বোঝাচ্ছে কোন বাহুর সাথে কোন কোণের রিলেশন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে এবি বাহুর সাথে কোন কোণের রিলেশন? উত্তর হচ্ছে গামা কোণের। কেমনে? এই দেখো। আচ্ছা আমি একটু ব্যাখ্যা করে দিই এটা কীভাবে আসছে। আচ্ছা মনে করো আমি ত্রিভুজের বাকি সব কিছু ঠিক রাখলাম, শুধুমাত্র এবি যে বাহুটা, এবি বাহুটাকে বড় করে দিলাম। তাহলে এবিটাকে বড় করে দিলে এবিটা এরকম হইলো, এটার নাম হচ্ছে এবি। কিন্তু এসি বাহু আগের মতোই আছে, মনে করো এটার এটা সেম, আর বিসি বাহু আগের মতোই আছে, মনে করো এটা আর এটা সেম, মানে সেমভাবে আমি আঁকছি। এখন তুমি একটু খেয়াল করো তো, তুমি যে এবি বাহুটাকে বড় করলা, বড় করার কারণে কোন কোণে প্রভাব পড়েছে ভাইয়া বলো তো? আমাদের এইটার সাথে সরাসরি এই কোণের একটা প্রভাব পড়েছে। অনেকে বলতে পারো ভাইয়া অন্যান্য কোণগুলো প্রভাব পড়েছে, কিন্তু সরাসরি এই কোণটা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। তাহলে ওই কারণে বিজ্ঞানীরা দেখলো তুমি এই বাহুটার মান যত বাড়াবা এই কোণের মান তত বাড়বে। এর মানে এই বাহু এবি এবং এই যে কোণ গামা, তাদের মধ্যে সম্পর্কটা সমানুপাতিক। কিন্তু সমানুপাতিক তো অনেক ধরনের হতে পারে, ডাইরেক্ট সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। সো এটা অ্যানালাইসিস করে বিজ্ঞানীরা বুঝলো যে এটা হচ্ছে আসলে সাইনের সমানুপাতিক। এর মানে এই কোণের সাইনের সমানুপাতিক, এটা এক্স্যাক্টলি মিলে যায়। তাহলে আমি এখান থেকে বলতে পারি এবি ইকুয়ালস হচ্ছে কে সাইন গামা। এখান থেকে আমরা বলতে পারি এবি ডিভাইডেড বাই সাইন যে গামা সেটা সমান, এটা ধ্রুবক বলা যায়। এর মানে কোনো একটা বাহুকে তার বিপরীত কোণের যে সাইন সেটা দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা ধ্রুবক। সো এই জিনিসটা আসলে এই সূত্র, তবে এটা আমাদের দরকার নাই, আমাদের মেন হচ্ছে খালি সূত্রটা জেনে রাখতে হবে, ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখন স্যার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা একটু সামনের দিকে যাই। তো সামনের দিকে গেলে কি পাচ্ছি একটু খেয়াল করো। তাহলে সামনের দিকে গেলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, মনে করো আমার কাছে কোনো একটা জায়গায় একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে ভাইয়া নাম দিচ্ছি হচ্ছে আর ভেক্টর। এখন আমি বললাম যে আর ভেক্টরটাকে আমি দুই ভাগে ভাগ করব, এর মানে দুইটা উপাংশে ভাগ করব। তো আর ভেক্টরকে যদি আমি দুই ভাগে ভাগ করি, দুইটা উপাংশে ভাগ করি, একটা উপাংশের নাম দিলাম হচ্ছে ফি, আর একটা উপাংশের নাম দিলাম হচ্ছে কিউ। তাহলে এর মানে তুমি বুঝতেই পারছো, তুমি চাইলে এদেরকে দিয়ে এটা কী আঁকতে পারো ভাইয়া বলো তো? এদেরকে দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করতে পারবা। এখন এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। বলো তো, আরকে আমি দুই ভাগে ভাগ করছি, ভালো কথা, ফি এবং কিউ। খালি এখন যদি তুমি বলো আরকে আমি দুই ভাগে ভাগ করছি, হবে না। তোমাকে বলতে হবে আরকে আমি এমনভাবে দুই ভাগে ভাগ করেছি যাতে একজন এত ডিগ্রি আর একজন এত ডিগ্রি কোণ উৎপন্ন করে।
এখন তুমি একজনকে দুই ভাগে ভাগ করলে, অবশ্যই দুই ভাগে ভাগ করলে দুই দিকে হবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি কত ডিগ্রি কোণে ভাগ করছো সেটা না বললে আমি কি বুঝতে পারবো না। এর মানে তোমাকে কি করতে হবে, এই আর এর সাথে ফি এর যে কোণটা, এই কোণের মানটা আমাকে বলে দিতে হবে। আমি আর এর সাথে ফি কোণের নামটাকে নাম দিলাম হচ্ছে আলফা। একইভাবে আর এর সাথে কিউ কোণের নামটাকে আমি দিলাম হচ্ছে ভিটা। তাহলে এটার নাম হচ্ছে আলফা, এটার নাম হচ্ছে ভিটা, আমি নাম দিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, দেখো আমি সামান্তরিক সূত্রে কী করেছিলাম, ফি এবং কিউ জানতাম, মধ্যবর্তী টোটাল কোণটা জানতাম, আর এর মান বের করতাম। এবার হচ্ছে উল্টা, আর এর মান জানি, কোণের মান জানি, ফি আর কিউ এর মান আমাকে বের করতে হবে। তাহলে আমি কি জানি, কোণ জানি, বাহু বের করতে হবে। বাহু আর কোণের মধ্যে রিলেশন কার, ত্রিভুজ সূত্রের। ত্রিভুজ সূত্রের জন্য কি লাগে, ত্রিভুজ লাগে। তাহলে আমি এখান থেকে যে কোনো একটা ত্রিভুজ সিলেক্ট করব। সো আমি এখান থেকে এই ত্রিভুজটাকে সিলেক্ট করলাম, তোমার ইচ্ছা মতো এটা যে কোনোটা করতে পারো সেম। তাহলে এই ত্রিভুজটাকে যদি সিলেক্ট করি, তো এখানে তো এই ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করতে হলে তিনটা বাহু জানা লাগবে, তিনটা কোণ জানা লাগবে। তাহলে আমি দেখি তিনটা বাহু কে কে। একটা বাহু হচ্ছে ফি ভেক্টর, ফি ভেক্টর মান হচ্ছে, তার মান হচ্ছে ফি। এটা আর ভেক্টর, তার মান হচ্ছে আর, এটা আমি জানি না। যেহেতু এটা কিউ, তাহলে অবশ্যই এটার নাম হবে কিউ ভেক্টর, অতএব এটার নাম মান হচ্ছে কিউ। তিনটা বাহু জেনে গেলাম। এবার হচ্ছে কোণ, এই কোণের নাম আলফা আমি জানি, কিন্তু এই কোণের নাম আমি জানি না। কিন্তু তুমি একটু চিন্তা করলে দেখবা এই বিটা আর এটা সেম, কারণ তার হচ্ছে একান্তর কোণ। তোমরা নিশ্চয়ই জানো, মনে করো এটা একটা রেখা, এখানে যদি দুটি সমান্তরাল লেখা থাকে তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি এই যে এই কোণ আর এই কোণ পরস্পর সমান একান্তর কোণ। তাহলে আমাদের এখানে ঠিক সেম ঘটনা ঘটলো যে এই কোণ আর এই কোণ সমান, এটা হচ্ছে একান্তর কোণ। এখন তোমরা আমাকে বলো, অলরেডি তুমি দুইটা কোণ জেনে গেছো তাই না? আচ্ছা, এবার 3 নম্বর কোণ তো এমনিতেই জানবা, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বলো তো এই কোণের মানটা কত? এটা যদি আলফা, এটা যদি বিটা হয়, দুইটা মিলে কি হলো, আলফা প্লাস বিটা। এই আলফা প্লাস বিটাকে কত থেকে বিয়োগ করবো, 180। তাহলে আমি এটাকে বলতে পারি 180 মাইনাস আলফা প্লাস বিটা। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আসো ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা শুরু করি। আমি দিলাম ফি ডিভাইডেড বাই সাইন অফ। তাহলে বলো তো, আমি যখন ফি দিলাম, সাইন অফ কোণ দিতে হবে কি বলো তো, বিটা। তাহলে আমি এখান থেকে কোণ দিব হচ্ছে বিটা। এবার আসো, আমি যখন কিউ দিব, বলো তো কিউ এর বিপরীত কোণটার নাম কি, আলফা। তাহলে আমি এখান থেকে দিব হচ্ছে সাইন আলফা। এবার বলো তো, আমি যখন আর দিব, এই আর এর বিপরীত কোণটার নাম কি, 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আমি দিব সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এবার স্যার একটু খেয়াল করো, ফি ডিভাইড বাই সাইন বিটা আমি রেখে দিলাম, কিউ ডিভাইড বাই সাইন আলফা রেখে দিলাম, কারণ এখানে কোনো কোয়াড্রেন্ট চেঞ্জ হচ্ছে না, এখানে কোয়াড্রেন্ট চেঞ্জ হচ্ছে। আমি জানি কোয়াড্রেন্ট চেঞ্জ তোমরা সবাই পারো, না পারলে অবশ্যই পেরে নিতে হবে, এটা বেসিক একটা জিনিস। তাহলে 180 থাকলে সাইনই থেকে যায়, তাহলে সাইন আলফা প্লাস বিটা মানে আলফা প্লাস বিটা। আর 180 মাইনাস মানে কি, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। এখন তোমরা আমাকে বলো, তোমরা 9 10 এরকম মেথ করেছো, অনুপাতের ক্ষেত্রে আমরা কখনো 3টা থেকে মান বের করতে পারি না। আমি অনুপাত থেকে মান বের করতে হলে দুইজনকে ইকুয়াল লিখতে হয়। তাহলে কোন দুজনকে ইকুয়াল লিখবো বলো? আমার টার্গেট কার মান বের করা, ফি এর মান, কিউ এর মান বের করা আমার টার্গেট। কার মান আমি জানি, আর এর মান জানি। তাহলে আমি ফি এর মান বের করবো আর থেকে, কিউ এর মানও বের করবো আর থেকে। তাহলে আমি একটা কাজ করি, আমি লিখলাম ফি ডিভাইডেড বাই সাইন বিটা ইকস টু আর ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। একইভাবে এখানে লিখলাম কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকস টু হচ্ছে আর ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। এবার ভাই একটু খেয়াল করো, আমার লাগবে কার মান, ফি এর মান। তাহলে ফি সমান কি বলা যায়, ফি সমান বলা যায় আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। কিউ সমান কি বলা যায়, কিউ সমান বলা যায় আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। এই দুটো হচ্ছে তোমার জন্য সূত্র। মানে একটা ভেক্টরকে যদি আমি দুই ভাগে ভাগ করি, একটার নাম হবে ফি সমান আর সাইন বিটা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, কিউ সমান হচ্ছে আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। এখন আমরা এই দুটো সূত্র মুখস্থ রাখবো, প্রমাণটা আমাদের লাগে না, প্রমাণ খালি বোঝার জন্য। তাহলে আমাদের এই দুটো হচ্ছে আমাদের জন্য ফর্মুলা মুখস্থ রাখতে হবে। এখন এই দুটো ফর্মুলা পরীক্ষা আমরা গোলাই ফেলি, তার জন্য আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিই। বলো তো এই ফর্মুলার মিনিংটা কি? মিনিংটা বোঝার আগে আমরা আরেকটা ফেজে যাই, এখানে বেশি হিবিজিবি হয়ে যাচ্ছে, তাহলে এটা বাদ দাও, আমরা পরের ফেজে যাই। আমরা অলরেডি সূত্রটা কিন্তু বুঝে গেছি, আমি সূত্র নিয়ে আহামরি কথা বলতেছি না, কারণ এগুলা পরীক্ষার সূত্র আসবে না, পরীক্ষার সূত্রের অ্যাপ্লিকেশন আসবে। এখন আমরা যেই কাজটা করব, আই এম রিয়েলি সরি, কারেন্ট চলে গেছে, কয়েক সেকেন্ড ওয়েট, জেনারেটর চলবে। একটা অন্ধকার, তোমরা ভয় পেও না, হ্যাঁ আমি আছি তোমাদের সাথে, নো টেনশন, ডোন্ট ওয়ারি। খালি একটু করে চিন্তা করো, একটু করে ওয়েট করো, ক্লাসটাকে আঁকতে ধরো, যেও না কেউ। এই যে চলে আসছি আমরা, তাহলে আইও আমরা শুরু করি।
তাহলে একটা মিনিট দেখো, আচ্ছা এখানে জেনারেটর কানেকশান, তো আইপিএসের কানেকশান হলে কারেন্ট যায় না মাঝখানে, কিন্তু আমরা 2-1 মিনিট আসলে এই যে সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট করতে পারি। আইও আচ্ছা, এখন আমরা আসি সামনের দিকে আগাই। এখন যদি আমরা সামনের দিকে আগে কী পাবো দেখো, তাহলে আমরা ওভারঅল কী বললাম দেখো, ঘটনাটা হচ্ছে এরকম, কোনো একটা ভেক্টর আমার কাছে আছে, তার নাম দিলাম হচ্ছে আমি আরকে আমি কয় ভাগে ভাগ করতে চাই? 2 ভাগে। তাহলে আমি 2 ভাগে ভাগ করলে 1 ভাগ এক পাশে আর 1 ভাগ অন্য পাশে হবে। এই পাশে যে ভাগ তার কোনটা আলফা, এটার কোনটা বিটা। এখন এটার যে মানটা তাকে দিলাম পি, এটার যে মানটা তাকে দিলাম হচ্ছে কিউ। এখন আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি অ্যান্ড কিউ, এদের মানটা কত? এতদিন আমি ফি কিউ থেকে আর বের করতাম, এখন আর থেকে ফি কিউ বের করব। তাহলে আমরা মনে রাখবো এভাবে, মনে রাখবা ফি বলো আর কিউ বলো, মানে তুমি ফি এর মান বের করো আর কিউ এর মান বের করো, একটা জিনিস কমন, সেটা হচ্ছে কি আর সাইন ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। খেয়াল করো, এটা ফি এর মধ্যেও আছে, আবার আর সাইন ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা এটা কিউ এর মধ্যেও আছে। তাহলে আসো, আর সাইন ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, এই দুটো কিন্তু দুজনের জন্য সেম। আর সাইন ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, তুমি মনে রাখবো, আর সাইন ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, আর সাইন ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, আমার সাথে মুখস্থ করে ফেলো, আর সাইন ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, আর সাইন ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। এরপর কোণের মানটা একটু মনে রাখতে হবে, মনে রাখবা ফি এর সাথে যে কোণ আছে তার নাম কি? আলফা, এখানে দিবা বিটা। এর মানে যেটা নাই সেটা দিবা, যেটা আছে সেটা তো দরকার নাই, যেটা নাই সেটা আমার চাই। তাহলে যেটা নাই তাকে আমি চাই। তাহলে আসো, ফি এর সাথে কে আছে? আলফা, নাই কে? বিটা, লই আসো। এবার বলো কিউ করবা, কিউ এর সাথে কে আছে? বিটা, দরকার নাই, কে নাই? আলফা, নিয়ে আসো, নিয়ে আসলাম। তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এটা থেকে জাস্ট সিম্পলি এমসিকিউ আসতে পারে, এখান থেকে এমসিকিউ আসলে কেন জানি আমাদের স্টুডেন্টরা পারে না, কারণ এই ফর্মুলাটা কেউ খুব একটা গুরুত্ব দেয় না। আসো আমরা এখান থেকে একটা ম্যাথ করাই। লেখো লেখো 10 নিউটন বলকে দুইটি বলে এমনভাবে বিভাজিত করা হলো, যেন 10 নিউটন বলকে দুইটি বলে এমনভাবে বিভাজিত করা হলো যেন নতুন বলদ্বয় 10 নিউটনের সাথে 10 ডিগ্রি ও 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 10 ডিগ্রি ও 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে। নতুন বলদ্বয় নির্ণয় করো। তুমি ডাইরেক্ট মুখস্থ ফর্মুলা দিয়ে করতে পারো, তবে আমি বলি যে না, এভাবে করার দরকার নেই, তুমি এভাবে চিন্তা করো। কাকে ভাগ করবা? 10 নিউটন, যাকে ভাগ করবা সে হচ্ছে আর 10 নিউটন। এবার বলো কয় ভাগে ভাগ করবা? 2 ভাগে। এই যে একটা ভাগ এটা, একটা ভাগ এটা। কত ডিগ্রি কোণ উৎপন্ন করলা? 10 ডিগ্রি 20 ডিগ্রি। তাহলে নাম দাও, একটার নাম দিলা আলফা, একটার নাম দিলা বিটা। যার নাম আলফা দিলা তার পাশে ফি, যার নাম বিটা দিলা তার পাশে কিউ। যদিও আমি তোমাকে যেহেতু টেকনিক শিখেছি, অর্থাৎ কাকে ফি কাকে কিউ দিবে এটা কোনো ম্যাটারই করে না, তুমি আমার মতো চিন্তা করলে হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কার মান বের করো? ফি এর মান, কিউ এর মান। তাহলে ফি সমান কি লিখবা? আর সাইন ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। ফি এর সাথে কে আছে? আলফা, নাই কে? বিটা, লইয়া আসো। তাহলে আমরা এখান থেকে আর এর মান বলতে পারবো 10 সাইন বিটা মানে 20 ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা মানে 30। ক্যালকুলেশন করলে ফি এর একটা মান পাবা। সিমিলারলি কিউ সমান কি বলতে পারবো? আর সাইন বিটা, সরি এখানে কিউ এর সাথে আছে বিটা, নাই কি আলফা, ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে আর এর মান কত? 10 সাইন আলফা এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই সাইন 30। এখানে কিউ এর মানটা পেয়ে যাবা। তাহলে আমরা বলতে পারি 10 সাইন 20 ডিভাইডেড বাই সাইন 30, ওকে ফাইন, 6.48। তাহলে আমরা এটা পাচ্ছি 6.48 নিউটন, যেহেতু ওইটার একক নিউটন। আর আরেকটা হচ্ছে ভাইয়া কোনটা হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 3.47 নিউটন। তাহলে আমি ফি আর কিউ পেয়ে গেলাম। এবার যদি তোমরা চাও আমার কথার লজিক
লজিকের সত্যতা যাচাই করার জন্য একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমাকে আমি বলেছিলাম কোনো একটা ভেক্টরকে দুই ভাগে ভাগ করলে যে দুইটা ভেক্টর পাওয়া যায় ওই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে আসলে এটা, তাই না? তাহলে তুমি এখন চাইলে সত্য যাচাই করার জন্য এটাকে ফি এটাকে কিউ, আর সামান্তরিক সূত্রে কিন্তু মধ্যবর্তী কোণ কিন্তু পুরাটা আলফা, অতএব এই আলফা আর ওই আলফা সেম জিনিস না। তাহলে তুমি যদি এখানে আলফা করতে চাও কত ধরতে হবে, 10 আর 20 মিলে 30, এটা আলফা। ওইভাবে তুমি ক্যালকুলেশন করে দেখো, অবশ্যই তুমি 10 নিউটন পাবা। হয়তো দশমিকের পরে একটু হালকা এদিক সেদিকের কারণে তুমি হালকা সেন্স পাইতে পারো, কিন্তু প্রায় 10ই পাবা। তাহলে আমরা এটা বুঝে গেলাম, এটা হচ্ছে একটা ভেক্টরকে যে কোনো দুইটি উপাংশে বিভাজিত করা। এবার সবাই একটু হেডলাইন লিখে ফেলো। এবারের হেডলাইনটা হচ্ছে লম্ব উপাংশে বিভাজন। হেডলাইন লিখো সবাই, খাতায় লিখো, লম্ব উপাংশে বিভাজন। একটু হেডলাইন লিখো, লম্ব উপাংশে বিভাজন, লম্ব উপাংশে বিভাজন। তাহলে আসো আমরা লম্ব উপাংশে বিভাজন করব, লম্ব উপাংশে বিভাজন। তাহলে আমরা একটু খেয়াল করব যে লম্ব উপাংশে বিভাজন বলতে আমরা কী বোঝাচ্ছি সেটা একটু বুঝি। আগে একটু হেডলাইন লিখে ফেলো, লম্ব উপাংশে বিভাজন, লম্ব উপাংশে বিভাজন, লম্ব উপাংশে বিভাজন। এখন আসি, আমি আগে একটা কথা তোমাকে বলি। দেখো আমার এখানে একটা ভেক্টর আছে আর, এই আরকে আমি দুই ভাগে ভাগ করলাম, একটার নাম ফি, একটার নাম হচ্ছে কিউ। এই কোণের নাম আলফা, এই কোণের নাম বিটা। এতক্ষণ আমরা এটা পড়েছি। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমার কাছে একটা ভেক্টর আছে আর, এই আরকে আমি দুই ভাগে ভাগ করব, এটার নাম ফি আর এটার নাম হচ্ছে কিউ। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই ভেক্টরের উপাংশ দুইটা, আমরা দুটো উপাংশ নিয়ে কাজ করছি, এটারও উপাংশ দুইটা, কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? এখানে উপাংশ দুইটার মধ্যবর্তী যে কোণ, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি না। আর এখানে দেখো উপাংশ দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। এবং এই দুটি উপাংশকে বলা হয় লম্ব উপাংশ। লম্ব উপাংশ মানে যে ক্ষেত্রে উপাংশ দ্বয় পরস্পরের সাথে লম্ব। এবার বলো, এখানে যদি তোমাকে আলফা বলে দিই, বিটা কি তুমি জানবা না। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে যদি ভাইয়া আলফা বলে দিই, বিটা তুমি অটোমেটিক জানো। কেমনে জানো? এটা যদি আলফা হয়, বিটার মান হবে 90 মাইনাস আলফা। এর মানে যদি যে কোনো দুটি উপাংশে ভাগ করতে বলে, তাহলে তোমাকে দুইটা কোণই বলে দিবে। কিন্তু লম্ব উপাংশে ভাগ করতে বললে যে কোনো দুইটা বলবে না, যে কোনো একটা বলবে। কারণ একটা কোণ যদি আমি জানি, আরেকটা আমি এমনিই জানি। তাহলে আমরা আসো এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে আমরা একটু মেইন সূত্রটা আবার লিখি। মেইন সূত্রটা কি? ফি সমান হচ্ছে আর সাইন ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমরা এখানে ফি এর সাথে বিটা লিখতে পারি, আর এদিকে কিউ সমান কি লিখতে পারি? আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এবার একটু খেয়াল করো, ফি সমান আর সাইন বিটা। আচ্ছা বলো তো বিটা মানে কি? 90 মাইনাস আলফা। তাহলে 90 মাইনাস আলফা, আর নিচে সাইন। বলো তো আলফা আর বিটা দুইটাকে যোগ করলে টোটাল কত হয়? 90, সাইন 90। আমরা জানি সাইন 90-র মান কত? 1, না লিখলেও চলে। তাহলে আর সাইন 90 মাইনাস আলফা। এবার তোমরা বলো কোয়াড্রেন্ট চেঞ্জ যদি করো, আর 90 থাকলে সাইনটা কী হয়ে যাবে? কস আলফা। 90 মাইনাস মানে ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ। এবার এখান থেকে খেয়াল করো, কিউ সমান আমরা কি পাচ্ছি? আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন 90। আমরা জানি সাইন 90-র মান কত? 1। তাহলে কিউ সমান বলা যায় আর সাইন আলফা। তাহলে তুমি একটু খেয়াল করলে দেখবা, আগেরবার যেখানে তুমি বিশাল ফর্মুলা শিখতা লম্ব উপাংশের ক্ষেত্রে, সেটা দরকার নাই। লম্ব উপাংশের ক্ষেত্রে ফি সমান হচ্ছে আর কস থিটা, কিউ সমান হচ্ছে আর সাইন থিটা, বা ফি সমান হচ্ছে কিউ আর কজ আলফা, কিউ সমান হচ্ছে আর সাইন আলফা। এখানে আবার অনেকের বাকবিতণ্ডা হয়, তো সেটার জন্য আমি একটু ক্লিয়ার করে দিব। তবে তুমি আগে জাস্ট এতটুকু জেনে রাখো যে ফি সমান হচ্ছে আর কজ আলফা, কিউ সমান হচ্ছে আর সাইন আলফা। এটা আমি আরেকটু ক্লিয়ার করব। তাহলে এতটুকু আশা করি বুঝতে পারছি যে তোমরা নতুন একটা সূত্র পেয়ে গেছো, কীভাবে ফি সমান আর কজ আলফা, কিউ সমান আর সাইন আলফা। এবার একটু আমি তোমাদেরকে একটু বলি যে এই প্রমাণটা, এই জিনিসটা অনেকে, যেহেতু লম্ব উপাংশের ক্ষেত্রে যদি আমি একবারে আবার আগের মতো ভেঙে প্রমাণ করতে চাই, ওই প্রমাণটা অনেকের ক্ষেত্রে আরও বেশি ইজি মনে হতে পারে। কীরকম আমি একটু বলি তোমাকে। যেমন মনে করো অনেকে বলে যে এভাবে লম্ব উপাংশ মান হচ্ছে এটা ফি, এটা কিউ, তাহলে এটা হচ্ছে আমাদের আর। এবার তাহলে একটু খেয়াল করো, এটা কিউ হলে এটার নামও কিউ, এই কোণের নাম হচ্ছে আলফা। তাহলে এই কোণের নাম আলফা হলে এই কোণটা কত বলো তো? 90 মাইনাস আলফা। আচ্ছা, এত কিছু করার দরকার নেই, আমাদের এটা আলফা পাইলাম। এখন তুমি একটু খেয়াল করো, এটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিচ্ছু করা লাগলো না, ইজিলি করা যায়। বলো তো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা আমি জানি, ভূমি বের করবো, কার ফর্মুলা? কজ আলফা সমান ভূমি ফি ডিভাইড বাই অতিভুজ আর। তাহলে ফি সমান কি বলা যায়? আর কজ আলফা। খেয়াল করছো? আবার এখান থেকে যদি তুমি সাইন করো, তাহলে সাইন আলফা সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কিউ, অতিভুজ হচ্ছে আর। তাহলে কিউ সমান কি বলো তো? আর সাইন আলফা। সো অনেকে
যেভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কোনো অসুবিধা নেই। আমি যেহেতু আগেরটা করেছি প্রমাণ, সেই প্রমাণ থেকে নিয়ে আসলাম। তুমি আবার ডিরেক্ট চিন্তা করলে তাও করতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা এই লম্ব উপাংশের বিভাজন যেটা, এটাকে আমরা এখন একেবারে ভেঙে ভেঙে পড়াশোনা করার চেষ্টা করব। এটা আমাদের খুব বেশি কাজে লাগবে। হ্যাঁ, আসো আমরা সামনের দিকে আগাই। এখন আসো আমি যদি একটু সামনের দিকে যাই, কি হচ্ছে একটু খেয়াল করো, কি হচ্ছে একটু খেয়াল করে দেখবা তোমরা। দেখো, আমরা যদি একটু করে দেখি, প্রথমত আসি লম্ব উপাংশের ক্ষেত্রে আসলে ঘটনাটা কী হয়েছিল। আমার কাছে একটা ভেক্টর আছে আর ভেক্টর। এই আর ভেক্টরকে আমি দুই ভাগে ভাগ করলাম, একটা আরেকটার সাথে লম্ব, একটার নাম ফি একটার নাম কিউ। শুধু একটা কোণই জানা আছে, তার নাম আলফা। অন্যটা আমার দরকার নেই, আমার শুধু আলফা। এখান থেকে আমি কি বললাম, ফি সমান হচ্ছে আর কজ আলফা, কিউ সমান হচ্ছে আর সাইন আলফা। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, আমি কাকে ভাগ করতেছি, আর কে। তাহলে আমার সূত্রটা হবে আর সাইন অথবা আর কস, কোণের মান আলফা আলফা। এখন ঝামেলা হচ্ছে এটাই, আমরা পরীক্ষায় ভুল করে ফেলি, কোনটা সাইন কোনটা কস। মনে রাখবা, যার সাথে কোণ থাকবে সেটা হবে কস। এই কোণটা কার সাথে আছে, ফি এর সাথে, তাহলে ফি এর জন্য কস। আর যার সাথে কোণ নাই সে হবে কি, সাইন। এই কথাটা খুব ক্লিয়ারলি লিখে রাখবা। লেখো, যার সাথে কোণ আছে, যার সাথে কোণ আছে সে হবে সাইন। যার সাথে কোণ নাই, সরি, যার সাথে কোণ আছে সে হবে কস। যার সাথে কোণ নাই সে হবে সাইন। দিস কনসেপ্ট ইজ ভেরি মাচ ফাইন। তাহলে যার সাথে কোণ আছে সে হবে কস, যার সাথে কোণ নাই সে হবে সাইন। সবাই আমার সাথে মুখস্থ করে ফেলো, যার সাথে কোণ আছে সে হবে কস, যার সাথে কোণ নাই সে হবে সাইন। চিল্লাও, যার সাথে কোণ আছে সে হবে কস, যার সাথে কোণ নাই সে হবে সাইন। আবার, যার সাথে কোণ আছে সে হবে কস, যার সাথে কোণ নাই সে হবে সাইন। অ্যাগেইন, যার সাথে কোণ আছে সে হবে কস, যার সাথে কোণ নাই সে হবে সাইন। আচ্ছা, যদি তুমি আসলে এটা বুঝে থাকো, এখন কয়েকটা চিত্র দিচ্ছি, তোমরা আমাকে বলবা এটার নাম এফ, এটার নাম এক্স, এটার নাম ওয়াই, এটার নাম থিটা। তোমরা আমাকে এক্স কত ওয়াই কত লিখে দিবা। এবার আমি এখানে দিচ্ছি, এখানে আসে হচ্ছে তোমার মনে করো এ, এখানে আসে হচ্ছে আমাদের বি, আর এদিকে আসে হচ্ছে আমাদের সি। এ কোনটার নাম হচ্ছে থিটা। এখন আমাকে বলবা যে এখান থেকে এ কত আর বি কত। তাহলে ভেরি সিম্পল, দেখো তাহলে বলো কাকে আমি দুই ভাগ করছি, এফকে। দুই ভাগ মানে কি, দুইটা লম্ব উপাংশে ভাগ করছি। তাহলে দুইটা লম্ব উপাংশে ভাগ করলে তাহলে সেক্ষেত্রে আমাদের কী হচ্ছে, মধ্যবর্তী কোণটা 90, যেহেতু ওই জন্য লম্ব উপাংশ। তাহলে বলো, যার সাথে কোণ আছে সে হবে কস। তাহলে কোণটা কার সাথে আছে বলো তো, ওয়াইয়ের সাথে। তাহলে ওয়াই হবে কস, তাহলে ওয়াই হবে এফ কস থিটা, যেহেতু কোণের নাম থিটা। আর এক্স মানে যার সাথে কোণ নাই, কোণ নাই মানে হচ্ছে এটা সাইন হবে, এফ সাইন থিটা। একইভাবে এ এর সাথে কোণ আছে, এর মান হচ্ছে এ কস থিটা। একইভাবে বি এর সাথে কোণ নাই, এর মান হচ্ছে ভি, সরি এ বলতেছি, এটা হচ্ছে সি কস থিটা, কারণ সিকে ভাগ করলাম, আর এটা হচ্ছে সি সাইন থিটা। এর মানে যার সাথে কোণ থাকবে সে হবে কস, যার সাথে কোণ থাকবে না সে হবে সাইন। যার সাথে কোণ থাকবে সে হবে কস, যার সাথে কোণ থাকবে না সে হবে সাইন। এই জিনিসটা আমাকে খুব ভালো করে মাথায় ঢুকাই নিতে হবে। আচ্ছা, এটা আমরা প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করব। এবার আসো আমরা আর একটু অল্প স্বল্প জিনিস পরে ক্লাস শেষ করে দিব। মেইন একেবারে এই টপিকস আমরা তামা করে ফেলবো হচ্ছে আগামী ক্লাসে। হ্যাঁ, কারণ আমরা আজকে উপাংশ সূত্রের বেসিক শিখতেছি, নট অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন আমরা আগামী ক্লাসে শিখব। তবে তোমরা আমাকে একটা ম্যাথ করে দাও, সবাই একটু প্রশ্ন লিখে ফেলো। লিখো, এটা ম্যাথ বানাই দিই। লেখো, একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে, ও একটা কথা মনে আসছে বলে দিই, একটি ভেক্টরের সর্বোচ্চ উপাংশ কয়টি হইতে পারে, অসংখ্য। আচ্ছা, একটি ভেক্টরের লম্ব উপাংশ কয়টি হতে পারে, দুইটি। যে কোনো উপাংশ বললে, আমাদের উপাংশ বললে কিন্তু অসংখ্য হতে পারে, কিন্তু লম্ব উপাংশ কিন্তু দুইটার বেশি হয় না, এটা একটু মাথায় রাখিও। হ্যাঁ, উল্টোপাল্টা করে ফেলিও না। একটি গাড়ি 10 ms ইনভার্স 1 বেগে বেগে পূর্ব উত্তর না, পূর্ব উত্তর না, উল্টে দিই, উত্তর পূর্ব বেগে উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে যায়, উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে যায়। গাড়িটির বেগের পূর্বমুখী ও উত্তরমুখী উপাংশদ্বয় নির্ণয় করো। গাড়িটির বেগের পূর্বমুখী ও উত্তরমুখী উপাংশদ্বয় নির্ণয় করো।
তাহলে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। এখন আসো, গাড়ি কোন দিকে যায়? উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি, তাহলে উত্তরের সাথে 30 ডিগ্রি কোণে পূর্বের দিকে। দ্যাট মিন্স এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, গাড়িটা এই দিকে যায়, এখানে বেগের মান হচ্ছে tan ms ইনভার্স 1, আর কোণের মানটাকে আমি ধরলাম থিটা, 30 ডিগ্রি। তাহলে তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে এটা যদি একটা ব্যাগ হয়, তার পূর্ব দিকের উপাংশ কত, উত্তর দিকের উপাংশ কত। এখন আমাকে বলো পূর্ব আর উত্তরের মধ্যবর্তী কোণ কত? 90। এর মানে তোমাকে নিজে নিজে বুঝে নিতে হবে এখানে এটা হচ্ছে লম্ব উপাংশ। একটা কথা আমি সবসময় বলি, সব কথা বলে না ম্যাথ, কিছু কথা বুঝে না নিলে তুমি খেতে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে আমার এটা হচ্ছে ভিই আর এটা হচ্ছে ভি এন, উত্তর দিকের উপাংশ। তাহলে পূর্ব দিকের উপাংশ যদি আমরা বলি কি হবে? ভিই সমান, তাহলে যার সাথে কোণ নাই সে হবে সাইন। এর মানে এটা হচ্ছে সাইন, কার সাইন? ভি এর সাইন। তাহলে ভি সাইন থিটা, এর মানে 10 সাইন 30, এর মানে হচ্ছে 10 ইন্টু হাফ মানে হচ্ছে 5, এর মানে 5 ms ইনভার্স 1। আর যদি ভি নর্থ বলি তাহলে এটা হচ্ছে ভি কস থিটা, তাহলে এটা হচ্ছে 10 কস 30, তাহলে 10 কস 30 তো √3/2, তাহলে হচ্ছে আমাদের করে ফেলি 10 কস 30, ক্যালকুলেশন করলে আসতেছে 8.66। তাহলে আমরা এখান থেকে পাবো 8.66 মিটার পার সেকেন্ড। তাহলে এটা গেলে হচ্ছে উত্তরের মান। তাহলে এটা হচ্ছে পূর্ব দিকের মান হচ্ছে 5 ms ইনভার্স 1, আর উত্তর দিকের মান হচ্ছে 8.66 ms ইনভার্স 1। এটা হচ্ছে এই দুইটা উপাংশের মান, দুইটা লম্ব উপাংশের মান আমরা বের করলাম। এবার আসো আমরা আজকে দিনে অ্যাপ্লিকেশান একটু করে শুরু করি, পুরোপুরি শুরু করব না। সবাই একটু হেডলাইন লিখো, উপাংশ সূত্রের প্রয়োগ। আমরা আগামী ক্লাসে প্রয়োগটা খুব জাজালোভাবে করব। আজকের ক্লাসে আমরা একটু করে গুটি গুটি পায়ে হেঁটে শুরু করব। সো আসলে আমরা গুটি গুটি পায়ে হেঁটে শুরু করি উপাংশের, লম্ব উপাংশের প্রয়োগ। গুটি গুটি পায়ে আমরা লম্ব উপাংশের প্রয়োগ করব। লম্ব উপাংশের প্রয়োগ। তাহলে লম্ব উপাংশের প্রয়োগটা একটু খেয়াল করো। প্রথমে লিখবা পায়ে হাঁটা, বলেছিলাম গুটি গুটি পায়ে হাঁটবো, পায়ে হাঁটা। আমরা যে পায়ে হাঁটি, এই পায়ে হাঁটার কনসেপ্টটা আমরা প্রথমে ব্যাখ্যা করব। তাহলে আসো, আমরা যে পায়ে হাঁটি, পায়ে হাঁটার কনসেপ্টটা যদি তোমরা একটু করে দেখো, তুমি দেখবা, কখনো খেয়াল করছো কিনা জানি না, পারলে মোবাইলটা নিয়ে দাঁড়াই যাও, তুমি জাস্ট এভাবে দাঁড়াও। এরপর তুমি জাস্ট একটা জিনিস খুব ভালো করে অবজার্ভ করো, আমার পা তো আর তুমি দেখতে পাচ্ছ না, ধরে নাও দিস ইজ মাই পা। এখন এই আমার পা দুটো এভাবে আছে, আমি এখন সামনে যেতে চাচ্ছি, তবে ডান পা দিয়ে আমি ডান পাটাকে সামনে নিলাম। এখন আমি চাইলেও সামনে যেতে পারবো না। ট্রাই করো, এভাবে পা রেখে তুমি জীবনেও পারবা না। তাহলে তোমাকে সামনে যেতে হলে কী করতে হবে? খেয়াল করো, তুমি ট্রাই করো সামনে যেতে, তুমি দেখো অটোমেটিক তোমার পিছনের যে পাটা এটা এভাবে বেঁকে যাবে। এই যে যখন বেঁকে যাবে তখন তুমি সামনে যেতে পারতেছো, গেলা। এবার এই পাটাকে এখানে বসাইলা, এবার আবার তুমি যেতে পারবা না। এবার এই যে পাটা আছে, এই পাটাকে বাঁকাইতে হবে। এর মানে সবসময় যে পাটা পিছনে থাকে তাকে বাঁকাইতে হয়। তাহলে খেয়াল করো, এই যে এটা আমার পা, ডান পাটা সামনে নিলাম, এটা অবশ্যই বাঁকাইতে হবে। এরপর এটা সামনে নিলাম, এটা বাঁকাইতে হবে। এর মানে আমরা সবসময় হাঁটার সময় কোন পাটা আমাদেরকে হেল্প করে বলো তো? পিছনের পাটা। পিছনের পাটাকে যদি তুমি না বাঁকাও পারবা না। ইভেন সামনের পাকে বাঁকাও, সামনের পাকে বাঁকে তুমি ট্রাই করতে পারো, কিন্তু খুব স্মুথলি যেতে পারবা না। স্মুথলি যেতে হলে পিছনের পাটা দিয়ে তোমাকে যেতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো এই জিনিসটা কেন হয়, সেটার ব্যাখ্যা আমরা এখানে করব। তাহলে আসো, আমার অঙ্কন দক্ষতা খুব একটা ভালো না, তাও চেষ্টা করে দেখি পারা যায় কি না। এটা মনে করো কেউ একজনের পা, হ্যাঁ হলো নি, পিছনের পা। হ্যাঁ, এখন আরেকটা পা আঁকবো হচ্ছে সামনের পা। সামনের পাটা তো আয় হায়, পায়ে তো অসুখ হয়ে যাচ্ছে। ওকে, এটা সামনের পা। তাহলে এটা সামনের পা, এটা হচ্ছে পিছনের পা। তুমি খেয়াল করলে দেখবা তুমি অটোমেটিকলি, আরেকটু যদি ক্লিয়ারলি আঁকি, এই যে এই আঙ্গুলটা এভাবে বাঁকবে, মানে অটোমেটিকলি তুমি এই পাটাকে বাঁকাই ফেলতেছো। তাহলে বাঁকাই ফেললে ঘটনা কী ঘটে একটু খেয়াল করো। দেখো এই পায়ের ঘটনাটা খেয়াল করো, এই পাটা মাটিতে সোজা আছে, তুমি মাটিকে একটা ক্রিয়া দিবা, মাটিকে ধাক্কা দিবা, মাটি তোমাকে একটা প্রতিক্রিয়া দিবে, ক্রিয়া প্রতিক্রিয়া উপরে নিচে। তাহলে তুমি তো সামনে যাওয়ার কোনো অপশানই নেই। তুমি যদি সামনে যেতে চাও, সামনের দিকে কোনো একটা বল থাকতে হবে। এবার আসো এখানে,
এই পাটা দিয়ে তুমি কি করতেছ, খেয়াল করো, যতক্ষণ তুমি পাটাকে সোজা রাখছো তখন যাইতে পারো নাই, যখনই তুমি পাটাকে বাঁকা রাখছো তখনই তুমি যাইতে পারবা। আমার পোলা বাসায় নাই, বেড়াইতে গেছে, না হয় আমার পোলাকে সামনে এনে দেখাইতে পারতাম। এখন খেয়াল করো, এই পাটা আমি যদি একটু করে একটু বাঁকাইলে কী হবে খেয়াল করো, এই বাঁকানো মানে হচ্ছে তুমি বাঁকায়, তুমি খেয়াল করে দেখো হাঁটার সময় তুমি কিন্তু এদিকে একটা ধাক্কা মারতেছো, এর মানে আমি এবার পা বাঁকাই কিন্তু একটা ধাক্কা মারি। যারা বুঝতেছো না তুমি একবারে নিজে নিজে খেয়াল করো, আমরা হাঁটার সময় খেয়াল করি না, তুমি এখন তোমার পায়ের দিকে একেবারে খুব ভালো করে মনোযোগ দাও, মনোযোগ দিয়ে এবার হাঁটা শুরু করো। প্রথমে ডান পাটা সামনে দিলা, তুমি খেয়াল করো তুমি মনের অজান্তে পিছনের পাতে কিন্তু তুমি এটা ধাক্কা মারছো, হয়তো খেয়াল করো না, এখন ওইদিকে ফিল করো, ওইদিকে ফিল করলে দেখো পিছনে পা তুমি ধাক্কা মারছো, আসল ধাক্কা মারছো, ধাক্কা মারার পর সামনে গেলা, এরপর তুমি কিন্তু যে পাটা বর্তমানে পিছনে সেটাকে আবার ধাক্কা মারছো, মানে আমরা মনের অজান্তে কিন্তু এবার ধাক্কা মারছি। তাহলে আমি এই জায়গায় যে ধাক্কা মারছি, ধাক্কার নামকে আমি নাম দিলাম হচ্ছে এফ। তাহলে আমি এফ বলে আমরা মাটিকে ধাক্কা মারছি, তো মাটিকে গাদা নাকি, সেও তোমাদের ধাক্কা মারি দিবে, তাহলে সে তোমাকে বিপরীত দিকে এটা ধাক্কা মারলো, তার নাম হচ্ছে আর, প্রতিক্রিয়া বল। তা এখন আমরা যদি একটু খেয়াল করি, মনে করো এই যে আমি ধাক্কা মারলাম, এই ধাক্কাটা থিটা কোণে মারলাম, মানে মাটির সাথে থিটা ডিগ্রি কোণে আমি ধাক্কা মারলাম, প্রতিক্রিয়া পাইলাম। এখন তুমি আমাকে বলো তো, এই যে আমার আর, এই আরটাকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি কী কী পাবো, একটা ভাগ পাবো হচ্ছে এই দিকে, আরেকটা ভাগ পাবো হচ্ছে উপর দিকে, লম্ব উপাংশ। তাহলে এই দিকে যে উপাংশ এটার নাম কি, অবশ্যই এখানে থিটা আছে, মানে হচ্ছে এটার নাম হচ্ছে আর কস থিটা। তাহলে এটার নাম কি বলো তো, আর সাইন থিটা। দেখো আমি তো এই আরকে দুই ভাগে ভাগ করে ফেলছি, তাহলে এই আর যে কথা, এই দুটোও তো সেম কথা, এর মানে আরকে যখন দুই ভাগে ভাগ করছো, আর কি বর্তমানে আছে, নাই, তাহলে আরটাকে মুছে দাও, যে আর বর্তমানে নাই, তাহলে কে আছে, আর কস থিটা আছে, আর সাইন থিটা আছে। এর মানে তোমার এই পায়ের উপর বর্তমানে দুইটা ফোর্স ক্রিয়েট করতেছে, এগুলো হচ্ছে প্রতিক্রিয়া বল, একটা আর কস থিটা, একটা আর সাইন থিটা। এই আর কস থিটা কী করে, এই আর কস থিটা তোমাকে সামনে নিয়ে যাচ্ছে, এর মানে এই আর কস থিটা বলের কারণে আমরা সামনে যাই, এই আর কস থিটা বলের কারণে আমরা কোন দিকে যাই, সামনে যাই, তাহলে আমরা সামনে যাই হচ্ছে আর কস থিটা বলের কারণে। তাহলে ভাইয়া আর সাইন থিটা কী করে, আর সাইন থিটা দেখো আমার বডির যে একটা ওজন আছে, ওজনটা কোন দিকে, নিচের দিকে না, সেই ওজনটাকে প্রশমিত করে। তাহলে এই যে এটা আমাদের ওজনকে হালকা করে, আমার ওজনটা কিছুটা হ্রাস করে, যাতে আমার হাঁটতে সুবিধা হয়। তাহলে আমরা এই আর কস থিটার কারণে সামনে যাই। তাহলে পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন করা হয় আমরা যে পায়ে হাঁটি, পায়ে হাঁটার সময় সামনে যাই কার কারণে, আর কস থিটার কারণে, আমি সামনে যাই কার কারণে, আর কস থিটা এর কারণে। এবার তোমরা যদি কোনো কারণে আর কস থিটা এর মান বাড়াইতে পারো, তাহলে তুমি কিন্তু খুব দ্রুত সামনের দিকে যেতে পারবা। তাহলে আমি প্রশ্ন হচ্ছে ভাইয়া আর কস থিটা কীভাবে বৃদ্ধি করব, এই আর কস থিটাকে আমি বৃদ্ধি করতে চাই। এখন বৃদ্ধি করতে চাইলে এখানে দুটো জিনিস আছে, একটা আছে আর, আরেকটা হচ্ছে কস থিটা। তাহলে আমি আর কস থিটাকে বৃদ্ধি করতে চাইলে হয় আরকে বাড়াইতে হবে, না হয় কস থিটাকে বাড়াইতে হবে। তাহলে আরকে বাড়াইতে হবে মানে কি, আর মানে হচ্ছে প্রতিক্রিয়া বল, আমরা জানি প্রতিক্রিয়া বল মানে হচ্ছে ক্রিয়া বলের সমান, এর মানে এটা আসে কোত্থেকে, এফ থেকে। এর মানে আমি যদি মাটিতে জোরে ধাক্কা মানে আমি জোরে যাব, তুমি খেয়াল করিও তুমি যখন জোরে হাঁটো, মানে আমি আস্তে হাঁটতেছি, আমি যখন জোরে হাঁটি খেয়াল করো আমি কিন্তু মাটিতে বেশি ধাক্কা মারছি, আর যখন আমি দৌড়াই তখন তো আরও জোরে ধাক্কা মারি। এর মানে ব্যাপারটা হচ্ছে এমন, তুমি ধাক্কার পরিমাণ যত বাড়াবা প্রতিক্রিয়ার পরিমাণ তত বাড়বে, প্রতিক্রিয়া বাড়লে তোমার আর কস থিটা বাড়বে, আর কস থিটা বাড়লে তুমি দ্রুত সামনের দিকে যাবা, একটা। দুই নাম্বার হচ্ছে আর কস থিটা, এই কস থিটার মান বাড়াইতে হবে। তোমরা বলো তো ভাইয়া কস 0 ডিগ্রি এটার মান কত বলো তো, কস 0 মান হচ্ছে 1, আর কস 90 ডিগ্রি এটার মান কত বলো তো 0। এর মানে তুমি কি বুঝছো বলো তো, তুমি বুঝলে যে এই কোণের মান যখন 0 থেকে 90 হলো, এর মানে থিটা এর মান যখন বাড়লো, এই থিটা এর মান যখন 0 থেকে বাড়তে 90 হলো, কস থিটা এর মান কি বাড়ছে না কমছে, অবশ্যই কমে গেছে। খেয়াল করছো, যদি আমার এই থিটা, এই যে থিটা মানে কসের পাশে যে থিটা, এই কসের পাশে যে থিটা, এই থিটা এর মান তুমি যত বাড়াবা, কস থিটা এর মান তত কমে যাবে। যেমন কোণ যখন 0 তখন মান হচ্ছে 1, কোণের মান আরেকটু বাড়াও, এটা 1 থেকে কমে যাবে, আরেকটু বাড়াও 1 থেকে আরও কমবে, বাড়াতে যখন তুমি 90 করবা এটা 0 হয়ে যাবে। এর মানে কস থিটা যদি বাড়াতে চাই তাহলে এই থিটার মান কি করতে হবে, কমাইতে হবে, কারণ থিটা বাড়লে কস থিটা কমে যায়, তাহলে থিটা কমলে কস থিটা বাড়বে,
তাহলে আমি বললাম যে এখানে cos থিটা যদি আমি বৃদ্ধি করতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে থিটাকে হ্রাস করতে হবে। থিটাকে কি করতে হবে? হ্রাস করতে হবে। তাহলে আমি থিটাকে কিভাবে হ্রাস করতে পারি? আমি থিটাকে হ্রাস করার জন্য দেখো আমি থিটাকে কিভাবে হ্রাস করছি তার একটা ফিগার এখানে ড্র করি। মনে করো একজন লোক মাটিতে এভাবে দাঁড়ায় আছে, আরেকজন লোক এভাবে দাঁড়াচ্ছে। তাহলে একটু খেয়াল করো, এই যে লোকটা সে মাটিতে এভাবে ধাক্কা দিল, এটা প্রতিক্রিয়া পাইল, এই কোণের নামটা হচ্ছে থিটা। আর এই লোকটা মাটিতে এভাবে ধাক্কা দিল, এই দিকে প্রতিক্রিয়া পাইল, তার কোণের মান থিটা হচ্ছে এটা। তাহলে তুমি একটু খেয়াল করো তো কখন থিটার মান কমছে বলো তো? যদি তোমার এই পাটাকে তুমি বেশি বাঁকা করো, মানে তোমার এই পাটাকে তুমি যত বেশি বাঁকা করবা থিটার মান তত কমে যাবে। আর থিটার মান যত কমে যাবে কস থিটা তত বেড়ে যাবে, কস থিটা বাড়লে আর কস থিটা বেড়ে যাবে। এর মানে তুমি খুব দ্রুত সামনের দিকে যাইতে পারবা। তাহলে আমি দ্রুত সামনের দিকে যাওয়ার জন্য কয়টা উপায় আছে? দুইটা উপায়। একটা হচ্ছে কি, আমার মাটিতে ধাক্কাটা বাড়াইতে হবে, আরেকটা উপায় কি, কোণের মানটা কমাইতে হবে। ঠিক এই কারণে দেখবা যারা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে, দৌড় দেওয়ার শুরুতে এরা কি করে, মানে এমনভাবে দাঁড়াইছে মনে হচ্ছে, খেয়াল করবা পিছনের পাটাকে এমনভাবে রাখছে মনে হচ্ছে মাটির সাথে লেগে আছে। কারণ তারা যদি পিছনের পাটাকে বেশি বাঁকায় থিটার মান কিন্তু একেবারে কমে যাবে। আর থিটা যত কমবে কস থিটা বাড়বে, মানে আর কস থিটা বৃদ্ধি পাবে। এর মানে তারা দৌড়ানোর যখন স্টার্ট করবে অলরেডি ওই মুহূর্তে তারা থিটাকে কমায় রাখছে। এর মানে শুরুতে সে একটা সামনের দিকে যাওয়ার জন্য বিশাল বল পাবে। এর মানে সে যদি এটাকে বড় রাখতো তাহলে যত জোরে সামনে যেতে পারতো, এটাকে কম রাখার কারণে আরও জোরে সামনে যেতে পারবে। এর মানে ইনিশিয়াল স্পিডটা তার অনেক বেড়ে যাবে, কারণ ইনিশিয়াল ফোর্সটা বেশি। এই কারণে যারা দৌড়বিদ তারা দৌড় শুরু করার সময় একবারে বেকায় রাখে। আশা করি বুঝতে পারছো। এবং এটা হচ্ছে আমার ভেক্টরের লম্ব উপাংশের সূত্রের যে অ্যাপ্লিকেশান, সেই প্রথম অ্যাপ্লিকেশান। আগামী ক্লাসে আমরা আরও অ্যাপ্লিকেশান দেখাবো। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।